একটু দয়া করে ইয়া করেন, এই একটু নোট রাখেন। আর কোশ্চেন গুলো আমার মনে হয় আপা যদি বলেন এই শেষের দিকে কোশ্চেন গুলো করেন, ওই লিখে রাখেন। হুম হুম কারণটা কি, কোশ্চেন যদি শুরুতে করা হলে আর সে যেই গতিতে যাবে এই গতিটা থেমে যাবে, এবং আপনার পরের লেসনের সাথে হুম। অনেক সময় ইয়াও খেয়ে যায়, অনেক অনেক সময় কনফিউজ আর হয়ে যায়। এইটা আর বললাম না ভাই, সে আমি ড্যাফোডিলে এই যে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে গেছি, অনেক কিছু প্রিপারেশন, আমি তো বিশাল বিশাল প্রিপারেশন নিয়ে গেছি, এত কিছু ডেলিভারি দিব সবাইকে, এই জ্ঞান বিতরণ করব, এই জ্ঞান শেয়ার করব, এই করে আমি অনেক ফোল্ডার নিয়ে গেছি, ওয়ার্ড প্রেজেন্টেশন এক্সেল সব নিয়েছি, কিন্তু এত পরিমাণ কোশ্চেন না নিয়েছি লাস্টে অসুবিধা নাই, আমরা আমার আজকে রিসেন্ট হয়নি। সবাইকে একটু অনুরোধ করবো, আপনারা কোশ্চেন গুলো করবেন শেষে। ম্যাডাম জিজ্ঞাসা করবে হ্যাঁ, করবেন আপনাদের কোনো করবেন। কোশ্চেন আছে কিনা, তখন এক একটা করে বলবেন যে ওই অমুক পেজে বা স্লাইডে, ফার্স্ট স্লাইডে হোক সেকেন্ড স্লাইডে হোক, অথবা কোনো একটা টপিকের নাম ধরে বললেন যে এই জায়গাটা আমি বুঝি না, এটা একটু রিপিট কর, তখন বলবো, অসুবিধা নাই। তো এটা হলে দেখবেন যে অনেকটা কাভার করবে এক। আরেকটা হলো আমরা এটার জন্য আরেকটা লেকচার লাগলে অসুবিধা নেই, আমরা দুইটা লেকচার সুন্দর করে একটা টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, বাংলাদেশে এইভাবে হয় না, যেগুলো হয় না তা না, অনেক জায়গায় হয়তো রেয়ার হয়। তো আশা করি এই জাতীয় জিনিসগুলো বেশি দরকার, কারণ আপনারা সিনিয়র লেভেলে তো। আর আপনাদের ওই যে একটা কথা বললো না যে সব কোশ্চেন তো আর এমডি চেয়ারম্যান জানতে চায় না, বা আপনাদের সবার দরকারও নাই। কিছু ক্রুশিয়াল পয়েন্ট থাকে, ইম্পর্টেন্ট থাকে, ওইগুলোর হুম, নিয়েই আসলে মানুষের জানতেও হয়, এবং ওইটার আপনার অ্যানালাইসিস, ইভেন আপনাদের প্রেজেন্টেশন কিন্তু সামনে আছে, ম্যাডামেরটা যদি আপনারা মনোযোগ দিয়ে না শুনতে পারেন তাহলে প্রেজেন্টেশন কিন্তু ভালো হবে না, এবং ওখানে ফুল মার্ক পাবেন। তো ফলে এটা করেন এক। আরেকটা হলো যে প্রজেকশন নিয়ে কথা বললো না, যে প্রজেকশন যদি করে তাহলে সেক্ষেত্রে স্যাম্পল যদি প্রজেকশন কালেক্ট করতে পারেন, তাহলে দেখেন অনেক সময় বাংলাদেশে অনেক কোম্পানি আমার সামনেই দেখছি ইন্ডিয়া থেকে প্রজেকশন আনায় কাজ করে। সেই ক্ষেত্রে আপনারাই অনেক কোম্পানির সাপোর্ট দিতে পারেন, নিজেরা সফট কপি থাকলে এবং বুঝলে ওইটার উপরে আপনি বেস করে নিজে একটা ড্রাফট রেডি করতে পারবেন, এটা খুব কঠিন রেডি কিছু না। করা যায়। হ্যাঁ, হুম হুম ফিজিবিলিটি হুম হুম। স্টাডি বলেন বা প্রজেকশন বলেন, এগুলো যদি মোটামুটি আপনারা জানেন তা, এবং অ্যাকাউন্টস ফাইন্যান্সের যে নলেজ আছে, সব মিলে আপনারা একটা ভালো অলরাউন্ডার হবেন। আর বাংলাদেশে তো আমরা আপনারা বলেই রাখছি যে আমরা এমন প্রতিষ্ঠান হতে চাই যে সারা বাংলাদেশে আনলিমিটেড ফ্রি ক্লাস দিবে, ইভেন যারা ভর্তি হবে না তাদের জন্য দিব। সো এটা আমার মনে হয় বিশাল একটা সুযোগ। আমি অনেকে আমাদের যারা এখানে স্কলার তাদের অনেকেই বলে রাখি যে আপনারা আনলিমিটেড ক্লাস নেন, আসলে বাংলাদেশের মানুষের দরকার, এগুলো রেকর্ড করা থাকুক, এগুলো বারবার সে শুনুক। বাংলাদেশের মানুষ শিক্ষিত হলে আমাদের তো লস নাই ভাই, বা শিক্ষিত মানুষ একটু স্বাভাবিকভাবেই সমাজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা চাই এটা টাকা দিয়ে শিখুক বা ফ্রি শিখুক, কিন্তু শেখাটা এনশিওর করতে চাই। ঠিক আছে, তাহলে অসুবিধা নাই, তাহলে মনে হয় শুরু করে দিবা এখনই। আচ্ছা, ওকে। ইনশাল্লাহ তাহলে আমরা এই প্রেজেন্টেশনটা শেয়ার করি প্রথমে। একটু বলবেন প্রেজেন্টেশনটা শেয়ার হয়েছে কিনা, স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। এখন আসছে যে। জি, দেখা যাচ্ছে। হুম, আমার প্রেজেন্টেশন মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা তো মোটামুটি সবাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপারেশন, এটা দেখেছি না? জি। যে জি। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনটা নিয়ে গেলাম না, এটা আমার এই টপিকের আসলে পার্ট দুইটা, একটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশনটা একদম জার্নাল থেকে একদম আপনার ব্যালেন্স শিট পর্যন্ত চলে গেছে, জার্নাল কোথায় কোথায় ইম্প্যাক্ট করছে সেটা। আর সেকেন্ড পার্ট হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসটা। অ্যানালাইসিসটা আমরা আমরা কিছু টুকটাক কথা বলবো, যেহেতু আমাদের এখানে সবাই মোটামুটি সিনিয়র, খুব কথা বলবো না এখানে এই টপিক গুলাতে। অ্যানালাইসিসটা করা বিভিন্ন ধরনের স্ট্রেংথ উইকনেস এগুলা চিন্তা ভাবনা করে এগুলা থেকে আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একদিক একটা ভালো দিকে বা ম্যানেজারাল ডিসিশন গুলা নেওয়া যায়, ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের ডিসিশন গুলা কিভাবে নেওয়া যায় সেই কারণে করা। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেন দরকার? দরকার পারফরমেন্সটা দেখানোর জন্য, যে এখন পারফরমেন্স কেমন আছে, প্রফিটেবিলিটি কেমন, অ্যাসেটের এফিসিয়েন্সি কেমন, কোম্পানির লিকুইডিটি কেমন, সলভেন্ট কিনা, এবং এই ধরনের জিনিস নিয়ে তার পরবর্তীতে প্ল্যানিং কিভাবে করা যায়, কন্ট্রোল কিভাবে করা যায়, ডিসিশন মেকিংটা কিভাবে করা যায়, এইগুলো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস দুই ভাগে আসলে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে আমরা মোটামুটি সবাই বুঝতেছি যে এখানে কোনো নিউমারিক্যাল কোনো কিছু থাকবে না, নন নিউমারিক্যাল জিনিস দিয়ে
আমরা অ্যানালাইসিস গুলা করব। তবে কোয়ালিটেটিভ কেন দরকার, আমাদের অনেকের মনে হয় যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা মনে হয় আসলে অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অনেক গুরুত্বপূর্ণ। আমি অনেকগুলো পয়েন্ট এখানে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব কেন গুরুত্বপূর্ণ কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা। আসে ম্যানেজমেন্ট কোয়ালিটি, এটা তো আসলে বলার কোনো আর নাই যে ম্যানেজমেন্টের কোয়ালিটি এটা কেন গুরুত্বপূর্ণ। যদি টপ ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটি এবং এক্সপেরিয়েন্স না হয়, তাহলে তো আমাদের সবার আসলে কাজ করতেই প্রবলেম। জবের কাজ যেগুলা থাকে সেগুলো করতেই প্রবলেম। আর বাইরের ইনভেস্টরদের কেন প্রবলেম, সে ফর এক্সাম্পল হঠাৎ করে একটা একটা এরকম একটা গ্রুপের একজন গ্রুপ এমডি মারা যায়, খুব নাম করা গ্রুপ। তো মারা যাওয়ার পরে যখন ওইখানে আমরা কাজ করছিলাম বা করছিলাম, তখন দেখা গেল কি উনি মারা গেছেন এই কারণে ভিতরে ডিসিশন নেওয়ার মতো ওই সময় কেউ ছিল না, পরবর্তীতে আসছে। কিন্তু ওই ডিসিশনটা ওই সময় ডিসিশন না থাকার কারণে, ইনডিসিশনের কারণে আমাদের যারা বাইরের এক্সটার্নাল আমাদের মতো মানুষ তাদেরও প্রবলেম হয়েছে, এবং ওইখানে যারা ইনভেস্টমেন্টে যাবে তাদেরও প্রবলেম হয়েছে। একজন কোম্পানিতে যদি ডিসিশন মেকিং করার কেউ না থাকে, আপনি তো সেই কোম্পানির ডিসিশন ইনভেস্ট করবেন না। বিজনেস মডেল অ্যান্ড স্ট্র্যাটেজি, এটি কোয়ান্টিটেটিভ না, কিন্তু তারপরও মডেল অ্যান্ড স্ট্র্যাটেজি কেন দরকার, বা জানাটা কেন দরকার, নেচার অফ প্রোডাক্ট, এটা দিয়েই বলি। আমরা আম, একটা কোম্পানির এরকম কিছু কাজ করছে আর কি, এরকম আম, কিছু কাজ করছে। এটা একটা ব্যাটারি কোম্পানি ছিল, ব্যাটারি ওই যে মোবাইল বা না, রিমোট, রিমোটের যে ব্যাটারি, ওই রিমোটের ব্যাটারি, এই ধরনের ব্যাটারি ব্যবহার করছে। এখন আপনারা অনেকেই জানেন অলমোস্ট অনেকদিন ধরে মার্কেটে একটা ব্যাটারি আসছে, যে ব্যাটারিটা রিচার্জেবল, না চার্জ দেওয়া যায়, চার্জ দিয়ে ওইটা আবার ইউজ করা যায়। এখন চার্জ দিয়ে ইউজ করলে দেখা যাবে 2 বছর 3 বছর, বা কখনো কোনো সপ্তাহ বেশি থাকলে 5 বছর ইউজ করা যাবে। তো একটা টাইমে তাহলে বলা যাচ্ছে যে নর্মাল যে ব্যাটারি গুলো আমরা এখন হয়তো 20 টাকা দিয়ে কিনছি, এই ব্যাটারিটা আর সার্টেন টাইমের পরে, 1 বছর 1.5 বছর বা 2 বছর পরে এটা আর বিক্রি হবে না। কারণ এই যে রিচার্জেবল চলে আসবে, সবাই তো রিচার্জেবল ঢুকে যাবে, সবাই আম, ওইটা দিয়ে চার্জ করবে। তো এবং রিচার্জেবল পয়েন্ট হচ্ছে সি 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 প্ল্যাটফর্মের পয়েন্ট, কি বলে সি পয়েন্ট। তো টাইপ সি, টাইপ সি সবার বাসায় থাকে, দেখো তাকে কিনতেও হচ্ছে না নতুন কিছু। সে তো নতুন একটা পেয়ে যাচ্ছে, তাহলে তো আর 20 টাকা খরচ করে ওগুলা কিনবে না। তো এই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে টেকনিক্যাল ভাবে আপগ্রেড না হওয়ার কারণে ওই প্রোডাক্টের শেলফ লাইফটা কিন্তু চলে যাচ্ছে। এই কারণে বিজনেস মডেলটাও অনেক গুরুত্বপূর্ণ। প্রাইসিং স্ট্র্যাটেজি, এটা প্রাইসিং স্ট্র্যাটেজিটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনার কম্পিটিটর যেই প্রাইস রাখছেন, সে ফর এক্সাম্পল আপনি যদি কোয়ালিটি সেম দেখে প্রাইসটা হাই করে দেন, তাহলে কিন্তু আপনার বিক্রি হবে না। আর আপনি যদি অ্যাজ অ্যান ইনভেস্টর চিন্তা করেন যে ও সেম প্রোডাক্ট কিন্তু প্রাইস হাই করছে, বিক্রি না হলে, আপনি ইনভেস্টর হিসেবে সেই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, কারণ দিন শেষে সে কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে না। তো প্রাইসিং স্ট্র্যাটেজিটা এই কারণে বেশ কয়েকটা পয়েন্টে গুরুত্বপূর্ণ আমরা বলি। দুইটা করা যায় এখানে, স্ট্র্যাটেজি আসলে দুইটা। কোয়ালিটি সেম, তাহলে প্রাইসটা আপনি একটু ডাউন করে দেন। আর কোয়ালিটি হাই, দেন প্রাইসটা আপনি হাই করতে পারেন। দুইটা পয়েন্টে যাওয়া যায়। আর কোম্পানি লং টার্ম ভিশন, মিশন, ভিশন যদি লং টার্ম না থাকে, সেই কোম্পানিতে তো ইনভেস্টররা যাবে না। ইন্ডাস্ট্রি পজিশন, ইন্ডাস্ট্রি পজিশন, সে এখন একটা হেভি ইন্ডাস্ট্রিতে অলরেডি, যদি বড় বড় কোম্পানিগুলি ওয়ার্ল্ড মার্কেটে ভালো আছে, তো এখানে একটা ইন্ডাস্ট্রি পজিশনে আছে, এখানে যদি নতুন কেউ আসতে চাই, তাহলে তাকে নতুনত্ব কিছু একটা নিয়ে আসতে হবে, নতুন কিছু একটা নিয়ে আসতে হবে, কম্পিটিটিভ কিছু একটা নিয়ে আসতে হবে। এন্ট্রি ব্যারিয়ার আছে, সেই এন্ট্রি ব্যারিয়ার থেকে নতুন কিছু সামনে নিয়ে আসতে হবে। কর্পোরেট গভর্নেন্স, এটা তো খুব ফান্ডামেন্টাল, খুব ফান্ডামেন্টাল, মানে খুব ফান্ডামেন্টাল। কিছুদিন আগে আমি একটা কাজ করছিলাম, সেটা হলো একটা বডির অলমোস্ট সব মেম্বারদের আমি মেইল করছিলাম যে ওয়াই কর্পোরেট গভর্নেন্স ইজ নেসেসারি। এটার রিজনটা হচ্ছে, আমরা যখন কাজ করতে যাই বিভিন্ন কোম্পানিতে, কর্পোরেট গভর্নেন্স থাকা মানে
সেখানে অ্যাকাউন্টে লোকজন একটু স্ট্রং টাইপের লোকজন থাকবে, সে বুঝবে যে তার যে জব ডেসক্রিপশন কি সেই অনুযায়ী কাজ করবে। শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট না, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং প্রত্যেকটা সাইডেই সেভাবে মানুষ থাকবে, তারা কাজ করবে। এটা করলে কি হয়, আমাদের জন্য কাজ করা একটু ইজি হয়। আদারওয়াইজ আমি তো তাকে যে আসলে বুঝাইতে হয় যে আপনি, আগে তো একটা সময় ছিল যখন আমরা লোকজনকে বুঝাইতাম যে এজিএম ইজ নট অনলি ম্যান্ডেটরি ফর দ্য লিস্টেড কোম্পানি বাট অলসো টু অল কোম্পানি। অনেকে বলতো যে আমার তো লিস্টেড কোম্পানি না, আমার এজিএম ম্যান্ডেটরি না। এটা অনেকে বলছে, কিন্তু তাদেরকে ওইখান থেকে বের করে নিয়েছে কোম্পানি একটা রেগুলার দেখায়নি যে ভাই না, তুমি কোম্পানি, সুতরাং তোমার জন্য এজিএম ম্যান্ডেটরি। তুমি আগ্রেসের কাজ যাকে দেয়া করো সে ডেফিনেটলি কোনো না কোনো এজিএম এর পয়েন্ট, ওই পাঁচটা এজেন্ডা দিয়ে এজিএম এর একটা কিছু বানাইয়া দিতে, সেইটা হয়তো তোমার কাছে এনে দেয়নি, বাট এজিএম কিছু না কিছু একটা তো হয়েছে। তুমি এজিএম ছাড়া কিভাবে তুমি ই করতে পারবা, অডিটর অ্যাপয়েন্টমেন্ট করতে পারবা? এজিএম তো ম্যান্ডেটরি তুমি কোম্পানির কারণে, তুমি সিকিউরিটি এক্সচেঞ্জের লিস্টেড এই জন্য না। তো ওই জায়গাগুলাও দেখা যায় তো যে আমাদের তখন 2021 সালে বা 2022 সালে যখন প্রথম ডিজিটি আসতো তখন মানুষকে এই জিনিসটা বুঝায় নিয়ে আসে। এখন অবশ্য মোটামুটি মানুষ অনেকেই জানে, বিজনেসম্যানরা ম্যাক্সিমাম জানে যে প্রতি বছর তাকে একটা এজিএম করতে হবে, অডিটর অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এই এজিএম উইথ ডিউ ডেটে না হলে তাকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হবে। এখানে আবার খরচ আছে 1.5 লাখ টাকার মতো। এগুলো মোটামুটি আর কি সবাই জানে, ঢাকাতে আর কি জানতে। তো কর্পোরেট গভর্নেন্স এই কারণে বেশ গুরুত্বপূর্ণ। কারণ কর্পোরেট গভর্নেন্স এর এই বোর্ড স্ট্রাকচার, ট্রান্সপারেন্সি এগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনি সামনে যাওয়াটাও আপনার জন্য ডিফিকাল্ট। এবং পারফেক্ট মানুষজন যদি না দিয়ে আপনি কাজকর্ম করেন, এক সময় না এক সময় আসলে ওই কোম্পানি কলাপস করবেই। সেটা আজকে করুক আর 5 বছর পরে করুক, এটা কনফার্ম কলাপস করবেই। ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে কাস্টমার ব্র্যান্ড ভ্যালু, লয়ালিটি বা হচ্ছে কি সার্ভিস আফটার সেলস, এটা কতটুকু গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনি প্রোডাক্ট বিক্রি করেন না সার্ভিস বিক্রি করেন, মার্কেটে তো টিকতে পারবেন না। লিগেল অ্যান্ড এনভায়রনমেন্ট, কোম্পানির কোনো ট্যাক্স কমপ্লায়েন্স হচ্ছে কিনা, লেবার ল কমপ্লায়েন্স কিনা। লেবার ল তো ওই যে যারা এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে তারা খুব ভালোভাবে জানে যে লেবার ল, তারা তো মানে পারলে তারা মানে এত কমপ্লায়েন্ট। কারণ এটার আবার একটা রিজন আছে। কারণ ওদের যে ফরেন বায়ার, যে H&M বা এই ধরনের যারা ফরেন বায়ার আছে, তারা কিন্তু এই আইএসও সার্টিফিকেশন নেয়। এবং তারা কি করে, আমি এরকম রিয়াজ অফিসের সাথে রিলেটেড ছিলাম তো আমি দেখছি ওরা কি করে, ওদের নিজস্ব এন্ড থেকে সিআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা কর্পোরেট রেসপন্সিবিলিটি যে থাকে, সিআর বলে, সিআর তাদেরকে নিজস্ব ইসের থেকে পাঠায় দেয় ওই ফ্যাক্টরিতে, যে ওরা লেবার ল মেনটেন করতেছে কিনা তুমি দেখে আসো। তো তারা যদি এসে রিপোর্ট করে যে না, ও লেবার ল মেনটেন করতেছে না, সেক্ষেত্রে ওই বায়ার চলে যাবে। তো এই কারণে দেখা যায় তারা লেবার ল নিয়ে খুব তটস্থ থাকে, আম, এবং মেনটেনও করে। তো লেবার লটাও যারা এইচআর এ কাজ করে তারা এই জিনিসটা ভালোই করে, যে লেবার ল আমাদেরকে যদি আমরা মেনটেন না করে চলি তাহলে আমাদের রিস্কটা কোথায়। রিস্কটা হলো কোনো একটা সময় লেবার লর জন্য জনিত কোনো একটা কেস যদি এমপ্লয় করে বসে, তাহলে যে এমপ্লয় বা যে কোম্পানির এগেনস্টে করবে সেই কোম্পানিতে বড় একটা খেসারত, ফাইন্যান্সিয়াল খেসারত গুনতে হবে, সাথে রেপুটেশন খেসারত তো আছেই। ফাইন্যান্সিয়াল খেসারত যদি গুনতে হয় লিগেল ইস্যুর জন্য, সেক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট করতেছে বা ইনভেস্টর যে, তাকেও কিন্তু ওই খেসারতের ভিতরে যেতে হবে। আচ্ছা, ইনোভেশন এন্ড টেকনোলজি এটা অলরেডি বলে ফেলছি। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইনোভেশন এন্ড টেকনোলজির উপরে, যে ব্যাটারি যেটা বললাম, একদম রিয়েল লাইফের ঘটনা বললাম এইটা। পরবর্তীতে ওই কোম্পানি কি করছে, পরবর্তীতে আমরা একটা ওদেরকে এরকম বলার পর ওরা কি করছে, ওরা নতুন প্রোডাক্ট লঞ্চ করে ফেলছে। কিছু কিছু সময় দেখা যায় যে মনে করেন একটা কোম্পানি চলতেছে অনেক বছর ধরে, হঠাৎ করে তার লোগো চেঞ্জ করে বা হঠাৎ করে তার কিছু একটা চেঞ্জ করে। এই কিছু একটা চেঞ্জ করার কারণটা একটা আছে। আমরা একসময় পড়ছি না যে প্রোডাক্টের লাইফ সাইকেল,
যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় তারপরে আর উঠে উপরে উঠতে পারে না, তখন সে নিচে নেমেছে, তখন কি করে? তখন স্ট্র্যাটেজিগত চেঞ্জ করে আনতে হয়, যাতে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে মানুষের নোটিসে এসে সে এগুলো বিক্রি করতে পারবে। আচ্ছা, সোশ্যাল এনভায়রনমেন্টাল ওই সাইডেরই কথাবার্তা, আজ খুব বেশি না গেলাম। কোয়ালিটেটিভ এর কিছু আম, সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে আপনি এটার একটা বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এবং ইন্ডাস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং পাবেন। আম, এখানে ভিতরের অনেক রিস্ক আছে, যা আপনার বোর্ডের মেম্বাররা কেমন, তারা যদি ডিসঅনেস্ট হয় সেক্ষেত্রে আপনার এখানে মানে ইনভেস্টর হিসেবে আপনার জন্য সমস্যা হতে পারে। এই ধরনের বিভিন্ন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস থেকে এই অ্যাডভান্টেজ গুলা পাওয়া যায়, যেগুলো আসলে কোয়ান্টিটেটিভ থেকে পাওয়া যায় না, এবং খুব গুরুত্বপূর্ণ কোয়ালিটেটিভ এই কারণে। আর লিমিটেশন হচ্ছে আপনি আম, এখানে ই বের করতে পারবেন না, অ্যামাউন্ট বের করতে পারবেন না, নিউমেরিক্যাল কিছু বের করতে পারবেন না, এবং এটা অনেকটা জাজমেন্টাল এর উপর ডিপেন্ড করে। জাজমেন্টাল কিভাবে, আমি একটু একটা এক্সাম্পল দিই। আম, একটা গ্রুপের এরকম একজন এমডি মারা গেল। তো এমডি মারা যাওয়ার পরে এখন আমি এক্সাম্পল দিচ্ছি, পুরোটাই ফর এক্সাম্পল ধরবেন। আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই আমরা ইনভেস্টর, মানে ইনভেস্টমেন্ট করবো আর কি এই সিচুয়েশনে। তো গ্রুপে যখন এমডি মারা গেল, আমি তো তখন না, এখানে এখন ইনভেস্টমেন্ট করা যাবে না, গ্রুপের এমডি নাই, ডিসিশন নেবে কে? আর সামনের ডিসিশন গুলা কেমন হয় তারও ঠিক নাই। ওনার মানে একটা ছেলে আছে, কিন্তু ছেলেটা আসলে কতদূর কি করতে পারবে আমি তো জানি না, আমার ডিসিশন। ওয়ারেজ আমার আরেকটা ফ্রেন্ড সে বলতেছে যে না না, ওই এমডি ছেলে তো আমার ফ্রেন্ড, হি ইজ ভেরি গুড, আমি এখানে ইনভেস্টমেন্ট এখন অবশ্যই করবো, আগে যা করতাম করতাম, না করতাম, কারণ এমডির অনেক বয়স হয়ে গেছে, কি ডিসিশন নেয় না নেয়, কিন্তু উনার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে আসছে, সে অনেক নলেজেবল, সে অনেক রেসপেক্ট দেয় মানুষকে, এবং তার বিজনেস সেন্স অনেক ভালো, তার আরো অনেকগুলো বিজনেস আছে, সে ডেফিনেটলি এটা ভালো করবে। খেয়াল করে দেখেন, জাজমেন্টাল হয়ে যাচ্ছে যে একই ডিসিশন, একজন এমডি মারা গেছে, ঘটনা একই, কিন্তু তার জন্য আমার ডিসিশন একরকম আর আমার ফ্রেন্ডের ডিসিশন টোটালি ডিফারেন্ট একটা ডিসিশন হয়ে যাচ্ছে। আচ্ছা, কোয়ান্টিটেটিভ, এই জায়গায় হচ্ছে অনেক মজার মজার ঘটনা। কোয়ান্টিটেটিভ গুলো আবার অনেক ভাবে দেখা যায়, অনেক জিনিস নিয়ে চিন্তা করা যায়, লিকুইডিটি, প্রফিটেবিলিটি, ইফিসিয়েন্সি, পারফরমেন্স কম্পেয়ার করে। এখন আমরা সবাই পড়ি যে এই রেশিও বা এই অ্যানালাইসিস, কিন্তু আসলে এটার কাজ কি, মানে এটা আমরা কেন করি, সেগুলা এখন আমরা আলোচনা করব। রেশিও অ্যানালাইসিস যদি আমি বলি, রেশিও অ্যানালাইসিস আপনারা গুগলে সার্চ দিয়ে ওই সূত্র নিয়ে এসে সবাই কম বেশি করতে পারবেন যে এটা দিয়ে কি হয়, কিন্তু এটা দিয়ে কি হয়ে কি বের হয়, মানে উত্তরটা কি, সেইটা একটা বড় পয়েন্ট। এটা দিয়ে আমি কি বুঝলাম, বোঝা গেল কি? তো কোয়ান্টিটেটিভ এর অনেকগুলো পার্ট আছে। এক নাম্বার হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ মানে গত বছরের তুলনায় এই বছর কি হয়েছে, যেটাকে হরাইজন্টাল অ্যানালাইসিস বলে। কম্পারেটিভ আবার কয়েকটা ভাগ আছে, এটার ভিতরে একটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টাল মানে হচ্ছে গত বছরের তুলনায় এই বছরের কি চেঞ্জ আসছে, গত বছরের চেয়ে অ্যাসেট এই বছরের চেঞ্জ আসছে যখন আমরা দেখি, তখন আমরা একটা চিন্তা করি, অ্যাসেট বাড়ছে, তার কি প্ল্যান্ট মেশিনারি বাড়ছে? হ্যাঁ, প্ল্যান্ট মেশিনারি বাড়ছে। তখন আমাদের চিন্তা থাকে, আচ্ছা প্ল্যান্ট মেশিনারি বাড়লে এখানে কয়েকটা পয়েন্ট জড়িত। নাম্বার ওয়ান পয়েন্ট, প্ল্যান্ট মেশিনারি বাড়ছে, তাহলে কি সে কোনো ইনভেস্টমেন্টে মোডে যাচ্ছে, কোম্পানি কি নতুন কোনো প্রজেক্টে যাচ্ছে? যদি প্রজেক্টে যেয়ে থাকে তাহলে এটা ফিজিবিলিটি অ্যানালাইসিসটা কিরকম, আর প্ল্যান মেশিনের জন্য সে কোনো লোন নিচ্ছে কিনা। এটা হচ্ছে হরাইজন্টাল অ্যানালাইসিস, মানে গত বছরের তুলনায় এই বছরে কি বাড়ছে, সেলস বা অ্যাসেট লাইবিলিটিস কি বাড়ছে। এখন আসি একটু সেলস এর কথা বলি। সেলস এর কথা যখন যাবে, তখন আমরা এখানে চলে আসবো যে এই সেলস এর কথার সাথে সাথে সিএফও কি চিন্তা করবে সেটা আমি একই সাথেই করবো। সেলস বাড়ার সাথে সাথে সিএফও সাথে সাথে কিন্তু খুব খুশি হয়ে যাবে না। কেন খুশি হয়ে যাবে না? সেলস বাড়ার সাথে সাথে তার যদি জিপি মার্জিন এবং এনপি মার্জিন সমানভাবে না বাড়ে, তখন কিন্তু সে আসলে হ্যাপি হওয়ার কিছু নেই। সেলস বাড়ছে কিন্তু এগুলো যদি না বাড়ে তাহলে লাভটা কি হলো? তো সে আগে দেখবে যে আচ্ছা ঠিক আছে, সেলস বাড়ছে, আমার সেম কস্টে কি সেল বাড়ছে, নাকি কস্ট বাড়ার সাথে সাথে সেলস বাড়ছে? সেলস যখন বাড়ছে, আমি আমার কনজাম্পশন ওই সেম স্টাইলেই আছে, নাকি এটা বেড়ে গেছে, নাকি আমার সেলসটা মানে সেলস এর যে ইউনিট,
ইউনিট প্রাইস বাড়ার সাথে সাথে বাড়ছে, এই জিনিসগুলো তখন সে দেখবে যে আমার কি ইউনিট প্রাইস বাড়ার জন্য বাড়ছে। আচ্ছা, যদি ইউনিট প্রাইস বাড়ার জন্য বেড়ে থাকে, তখন কি প্রোডাক্ট যদি আমি বাইরে থেকে ইম্পোর্ট করে আনি, তাহলে কি আমার ইম্পোর্ট কস্ট বাড়ছে। এই জিনিসগুলো নিয়ে সে তখন চিন্তা করতে থাকবে। আচ্ছা, ভার্টিক্যাল অ্যানালাইসিস হচ্ছে একটাকে বেস ধরা। সে ফর এক্সাম্পল, আমরা ভার্টিক্যাল একটা অ্যানালাইসিস ম্যাক্সিমাম সেলস কে 100% ধরে জিপি মার্জিন বের করি, এনপি মার্জিন বের করি, অপারেটিং প্রফিট মার্জিন বের করি। এই বিভিন্ন প্রফিট মার্জিন গুলো আমরা বের করে থাকি যে এই মার্জিন গুলা গত বছর কি অবস্থা ছিল, এই বছর কি অবস্থা। এখন যদি মনে করেন বেড়ে যায়, জিপি মার্জিন বেড়ে যায়, তাহলে তো এটা খুব ভালো সংবাদ। এটা ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি সবার জন্য ভালো সংবাদ। কেন ভালো সংবাদ? ট্যাক্স অথরিটি চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে, ওর তো জিপি মার্জিন বাড়ছে, তাইলে এটা কিন্তু দেখে, এটা কিন্তু ট্যাক্স অফিসে যারা কাজ করেন তারা জানেন যে তারা কিন্তু জিপি মার্জিনটা দেখে যে এটা কি গত বছরের তুলনায় বাড়ছে না কমছে। যদি বেড়ে থাকে তাহলে তো গুড, ট্যাক্স বেশি দিবে। কমলে কিন্তু তখন কোশ্চেন করবে যে কেন আপনার এটা কমলো। ভ্যালিড উত্তর না দিতে পারলে সেটা কিন্তু তখন আবার আহ মানে অডিটে পড়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এবার আসি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে হচ্ছে টোটাল অ্যাসেটকে পার্সেন্টেজ হিসেবে ধরে। কমন সাইজ মানে হচ্ছে কমন সাইজের যে আরেকটা যে কোনো আরেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে এটা তুলনা করে। এটা নিয়ে খুব বলবো না, ট্রেন্ড অ্যানালাইসিসে যাই। ট্রেন্ড অ্যানালাইসিস মিনিমাম 5 ইয়ার্স এর ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে। এখন কেন মিনিমাম 5 ইয়ার্স এর করবেন এবং এখান থেকে কি বোঝার আছে? আপনারা যখন ট্রেন্ড অ্যানালাইসিস করবেন তখন একটা বড় জিনিস দেখবেন যে 5 বছরের তার কি ট্রেন্ডটা এক আছে কিনা। কখনো কখনো এমন দেখা যায় যে একটা কোম্পানির আম, আম, এক বছর 20 টাকা সেলস আছে, পরের বছর 100 টাকা সেলস হয়ে গেছে। যখন এই 20 টাকা থেকে 100 টাকায় চলে আসবে, তখন এইটার ভ্যালিড অ্যান্সারও দিতে হবে। আপনার যদি এই ঘটনাটা আপনার নিজের কোম্পানিতে হয়ে থাকে, তখন সিএফও আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কি সেলস এর লোকজন কি বাড়াই দিচ্ছে, কি বলে এটাকে, সেলস এর লোকজন কি আপনার ইউনিট প্রাইস বাড়াই দিচ্ছে, নাকি সেলস এর লোকজন বেশি হয়ে গেছে, নাকি সেলস বেশি হয়েছে, নাকি এমন কোন কারণে, মানে ঘটনাটা কি হচ্ছে যে আপনার সেলসটা হঠাৎ গত বছর থেকে এই বছর এত বেড়ে গেল। কারণ গত বছরে যেটা ছিল তার থেকে আপনার 20, 30, 40% ভালো, এর উপরেই যখন চলে যাবে, তখন এটা কিন্তু সে দেখবে যে এটা কেন বাড়লো এবং এটা রিলেটেড কস্ট বাড়ছে কিনা। রিলেটেড কস্ট বলতে সে কি দেখবে? সেলস এর সেলিং এন্ড এক্সপেন্ডিচার যেটা আছে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্ডিচার, মানে আপনি কি প্রমোশনাল আইটেম অতিরিক্ত দিয়ে সেলস করছেন, সেটা সে চেক করবে তখন। তারপরে আপনি কি আম, দিছেন এই সেলস এর উপর কোন আচ্ছা, তো ওই জায়গায় একটু বলি, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আর একটু বলি যে সেলিং এর ক্ষেত্রে সে দেখবে আপনি কি কোনো ইনসেনটিভ দিয়ে বিক্রি করছেন কিনা, আপনি এমন কোনো আফটার সেলস সার্ভিস দিচ্ছেন কিনা যেটার আসলে কস্ট অনেক বেড়ে যাবে। কস্ট অনেক অনেক, সময় বিভিন্ন ধরনের ট্রেড স্কিম ছাড়ে মার্কেটে, হম হম হম, ওর কারণেও সেল করতে পারে। সেল বাড়তে পারে, কারেক্ট। যদি এটা রমজান বেড়ে, উপলক্ষে, ঈদ হুম উপলক্ষে, হুম হুম কোরবানি হুম উপলক্ষে হুম অনেক হুম হুম ধরনের হুম। অনেক ইয়ে আছে। অনেক ধরনের মার্কেটের বিভিন্ন ইস্যুর কারণে সেলস বাড়ে। তখন ওইটা সিএফও এটা আপনাকে বা আমাদেরকে আবার কাজ দিবে যে এইটা যে আমরা ইনসেনটিভের জন্য বাড়াই দিলাম, বা এটা কোনো স্কিমের আন্ডারে বাড়াই দিলাম, বা আফটার সেলস এ বাড়াই দিলাম, আফটার সেলস এর কস্টটা বাইর করো, কারণ ওই কস্টটা এটার ভিতরে ইফেক্টিভ হবে। এটা আইফারএস 15 এ কভার হবে আর কি। আফটার সেলস এর যে কস্ট আছে, সেই কস্টটা এই সেলস এর ভিতর ইফেক্টিভ ধরে নিয়ে তোমাকে কাউন্ট করতে হবে। তুমি ওইটা শুধু বলতে পারবে না, কারণ আফটার সেলস কমিটমেন্ট যদি দিয়ে কোনো সেলস এ বিক্রি করো, সে- সেটা এটার ভিতরে চলে আসবে। সেলস এর গ্রোথ এবং সেলস এর ডিক্লাইন, গ্রোথ হলে তো কোনো মানে তেমনই না, খুঁজে খুঁজে আপনার পয়েন্ট দেবে। আর যদি ডিক্লাইন হয়, তখন আপনাকে অবশ্যই বুঝাই দিতে হবে যে আসলে সেলসটা কেন ডিক্লাইন হলো। সিএফও ম্যান্ডেটরি এই পয়েন্টে যাবে, এবং এই পয়েন্টে আপনার ইয়েও যাবে, এমডিও যাবে যে কেন এই সেলসটা ডিক্লাইন হলো। এটা কি সেলস এর লোকের পারফরমেন্স খারাপ, না এটা মার্কেটে অন্য কোনো প্রোডাক্ট এসে মার্কেট ক্যাপচার করছে, নাকি মার্কেটের শেয়ার আমাদের কমে গেছে, নাকি মার্কেট ভ্যালু কমে গেল আমার এই প্রোডাক্টের, নাকি আমার এই প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়েছে, মানে আমার ইন্টারনাল প্রবলেম না এক্সটার্নাল প্রবলেম। ডেফিনেটলি এই সেলস এর সাথে এই রিলেটেড এই পয়েন্ট গুলা উনি জিজ্ঞেস করবেন। আচ্ছা, এরপর আসে রেশিও অ্যানালাইসিস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা ম্যাক্সিমাম মনে করি যে
রেশিও অ্যানালাইসিস এর এটা শুধু সূত্র বসায় দিলে কাজ হয়ে যায়, কিন্তু এটা না। যারা এখানে কাজ করেন এবং ব্যাংকের কাজ করেন তারা সবাই জানেন আইসিআরআর এর রেশিও অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ। কেউ কাজ করেন ব্যাংকে এরকম আছে? মানে ব্যাংকে কাজ বলতে আপনি ব্যাংকে জব না, আপনি কোম্পানির এন্ড থেকে ব্যাংকে লোন নিয়ে কাজ করেন, এরকম যদি কেউ থাকেন একটু বলতে পারেন, হাত তুলতে পারেন। জি আপা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি দীপাঞ্জন মুখার্জি, আমি আছি, আমি আচ্ছা ব্যাংকে আছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আইসিআরআর এসে এটা খুব রেশিও অ্যানালাইসিস খুবই কাজে লাগে, মানে মেজর, এটা মানে পুরোটাই রেশিও অ্যানালাইসিস। পুরাটাই রেশিও। শুধু এইটা না, এইটার যে কতটা গুরুত্বপূর্ণ আইসিআরআর আমরা মাঝে মধ্যে চেক করি যে কোম্পানির আইসিআরআর কি অবস্থা। এটা আমাদের ওই ফাইল, এক্সেল ফাইল এবং এইটা আমরা রাখছি, আমরা মাঝে মধ্যে চেক করে দেখি যে এই এই কোম্পানির আইসিআরআর এর কি অবস্থা। কারণ এই কোম্পানি যদি আসলে লোন নিতে যায় সে কি লোন পাবে কি পাবে না, এইটা আমরা একটু দেখি যে ওর কি অবস্থা। মানে যা এসে আমাদেরকে বলে যে আমার কি অবস্থা, পরে আমি বলি যে দাঁড়ান দাঁড়ান, আমরা আইসিআর করে আপনাকে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং মতো দেই 45 থেকে 55 পর্যন্ত। 45 হলে মনে হয় পাই না, 55 হয়তো মিনিমাম এখন, নাকি দাদা? না, হ্যাঁ আসলে 55 না আপা, আমি হ্যাঁ, একটু বলি যে বলেন বলেন। মানে নর্মালি আমরা 70-র নিচে আমরা লোন দিই না, কাউন্ট করেন না তাই না? 70-র উপরে থাকতে হবে। হ্যাঁ, 70-র ও, উপরে ডেফিনেটলি। 70 আর উপরে হচ্ছে যে, আচ্ছা। হ্যাঁ, আর ডেফিনেটলি হচ্ছে যে আমাদের যেই মানে ক্লায়েন্ট গুলো আছে সেগুলো মানে ম্যাক্সিমাম হচ্ছে কি যে রেডিমেড গার্মেন্টস এবং হচ্ছে কি যে হুম হুম ট্রেডিং, হুম 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 হুম। এই ধরনের। তো তাদেরটা নর্মালি 75 এর উপরে, 80 এরকম যায়। না, গার্মেন্টস হলে তো আপনার টেনশনের কোনো কারণ নাই, গার্মেন্টস হলে তো ভালো, টেনশনের কারণ। দাদা কোন ব্যাংকে আছেন? আমি বেসিক ব্যাংকে আছি, আমি জুবিলি আচ্ছা রোড শাখায় আছি, ক্রেডিট ইনচার্জ আচ্ছা আমি। আচ্ছা আচ্ছা। দাদা এখানে খুব ভালো জানে। এইটা আমরা মাঝে মধ্যে 45 পাই, 55 পাই, পাই। আমি 55 এর এটার কথা বলতেছি 2022-23 এই টাইমের সময় এরকম আমরা এরকম করছিলাম 45 55। তো তখন এটা দেখছিলাম। যাক এটা না, ভালো টু দাদা থাউজেন্ড আপা, একটু হ্যাঁ ইন্টারাপ্ট করি, সরি। হ্যাঁ 2022 21 এর দিকে হ্যাঁ। বাংলাদেশ ব্যাংকের একটা হচ্ছে গিয়ে যে সার্কুলার ছিল যে হুম আপনি হুম হুম। 45 বা 50-তে আপনি 45 পর্যন্ত আপনি মানে কনসিডার ই করতে করতে পারবেন, কারণ হুম হচ্ছে হুম হুম কোভিড এর সময় হুম সেলস হুম অনেক কমে গিয়েছিল। হুম ওই হুম হুম সেলস হুম কমে হুম যাওয়ার কারণে হচ্ছে যে এটা কনসিডারেশনের একটা ব্যাপার ছিল। তো হুম 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 ওই হুম। জন্য এখন কিন্তু ওই বারটা উঠে গেছে ওইটা নাই, আপা। কারেক্ট কারেক্ট। তো আমি ওই 45 55 ওই সময়কার ঘটনা বলতেছি আর কি। ওই 22 21 বা 22 বা 23 এই টাইমের সময়কার কথা বলতেছি। তখন আমরা ওই যে 45 55 এইটা নিয়ে এই করতাম। যাক এখন তো ই হয়েছে ভালো, এটা তো আসলে দেশের জন্য ভালো। এখন আচ্ছা এবার আসি রেশিও অ্যানালাইসিস এবং আইসিআরআর। এটা তো কোম্পানি যদি ব্যাংকে তার প্রজেক্ট, তার কোম্পানি ব্যালেন্স শিট সাবমিট করে যখন লোন নিতে যাবে তখন এই রেশিও অ্যানালাইসিসটা একদম ম্যান্ডেটরি একটা জায়গা। তো রেশিও অ্যানালাইসিসের কয়েকটা আহ, কয়েকটা রেশিও আছে, যে রেশিও গুলার সূত্রগুলা কিছু আপ ডাউন আসলে হয়। এটা নিয়ে খুব ভাবনা চিন্তার কিছু নাই। মানে কোথাও দেখা যাবে যে প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিয়ে কোথাও দিয়ে, এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনার কিছু না। আমরা নর্মাল জিনিস চিন্তা করে যাবো। তার মধ্যে রেশিও মনে করেন এখানে কুইক রেশিও, যে এখানে বলা আছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স, এইরকম অনেক সূত্র আছে যে ওইটার ভিতরে এটা নিব কি নিব না, নিলে কি হবে না নিলে কি হবে, এরকম অনেক পয়েন্ট আছে। দেখ আসি এবার কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। এটা তো আমরা এই মহামূল্য সবাই জানি। এইটা আসলে বলতেছে কি, এটা আসলে কোম্পানিকে বলছে যে যদি এটা ইটা হচ্ছে বেঞ্চমার্ক হচ্ছে 2:1। এটা বলছে যদি এটা 2:1 এর নিচে চলে আসে তার মানে কি আপনার কারেন্ট অ্যাসেট কমে গেছে আর লাইবিলিটিস বেড়ে গেছে। এটা কোম্পানির জন্য একটা রিস্ক। কেন রিস্ক? কারণ আপনার অ্যাসেট যদি কম হয় আর লাইবিলিটিস যদি বেড়ে যায় তখন আপনার অ্যাসেট কম লাইবিলিটি বেড়ে গেছে, আপনি এই অ্যাসেট দিয়ে এই লাইবিলিটিস কাভার করতে পারবেন না। এই জন্য এইটা একটা মেজার পয়েন্ট, মানে এবং এটা একদম ফান্ডামেন্টাল কারেন্ট রেশিও। এটা ম্যাক্সিমাম ব্যাংকই এটা দেখবে, ম্যাক্সিমাম ইনভেস্টর এই জায়গাটা দেখবে।
এবং এই জন্য অ্যাসেটের দিকে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করবেন তখন আপনাকে খেয়াল করতে হবে কোন কোন জিনিস অ্যাসেটাইজ হবে। আপনি 23 যদি IAS 23 যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু সেটা আপনার অ্যাসেটাইজ না হয় কি হলো, ওটা কিন্তু এক্সপেন্সে চলে গেল, তাই না? তো আপনার এই জায়গাগুলা পয়েন্ট গুলা একটু দেখতে হবে যে আমরা কোন কোন পয়েন্ট গুলা আইস মেন দিয়ে রুলস রেগুলেশন মেনে আমরা অ্যাসেটাইজ কিভাবে বাড়াতে পারি, কিভাবে কি করে আনতে পারি, যেটা আমরা নিয়ম নীতির ভিতরে থেকে রেশিওটা ভালো দেখাবে। কুইক রেশিও, আচ্ছা। এরপরে এগুলো হচ্ছে লিকুইডিটি রেশিও, কারেন্ট রেশিও, কুইক রেশিও, এগুলো লিকুইডিটি রেশিও। এবার সে প্রফিটেবিলিটি রেশিওতে, আচ্ছা এইখানে কে জানি স্ক্রিনের উপরে গেছে। প্রফিটেবিলিটি রেশিও হচ্ছে জিপি মার্জিন, এনপি মার্জিন, ওপি মার্জিন। জিপি মার্জিন হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ। এইটা কি বলতেছে? এইটা কোম্পানিকে বলতেছে যে তোমার প্রফিটটা কে কতটুকু ভালো, কোম্পানির অ্যাবিলিটি কিরকম টু আর্ন প্রফিট। বাট জিপি মার্জিনই ইজ নট দ্য লাস্ট ওয়ান। এখন জিপি মার্জিন আমরা যখন বলি তখন কয়েকটা পয়েন্ট আছে। কয়েকটা পয়েন্ট হচ্ছে, এক নম্বর পয়েন্ট হলো সিএফও আপনাকে কোশ্চেন করবে, তোমার এবছর সেলস বাড়ছে, ভেরি গুড। তুমি জিপি মার্জিনের আগে এই কোশ্চেনটা করবে যে তুমি সেলস বাড়ছে, ভালো কথা, তোমার সিওজিএস এর সিওজিএস কতটুকু বাড়ছে কমছে সেটা জিজ্ঞেস করবে না, নেদার উনি জিজ্ঞেস করবে তোমার কনজাম্পশন কতটুকু। মানে তুমি আমি যদি ল্যাপটপ সেল করি 1000 পিস, তো 1000 পিস আমার এইটার 1000 পিস কনজাম্পশন যদি আমি একদম রেডিমেডটাই নিয়ে আসি, ইম্পোর্ট করে নিয়ে আসি, তো তোমার টোটাল ইম্পোর্ট কস্ট কতটুকু আসছে, কতটুকু তুমি কনজাম্পশন করছো, এবং কতটুকু তোমার ফ্যাক্টরি ওভারহেড গেছে। গত বছরের তুলনায় এই বছর যখন সেলস বাড়ছে সাথে সাথে তোমার ফ্যাক্টরি ওভারহেডও কি সেই পরিমাণ বাড়ছে নাকি আরো বেশি বাড়ছে? সে দুইটা পয়েন্ট এখানে হতে পারে। একটা পয়েন্ট হচ্ছে ঠিক আছে সব সমান সমান বাড়ছে, আরেকটা পয়েন্ট যদি এরকম হয় কনজাম্পশন কমছে কিন্তু ফ্যাক্টরি ওভারহেড বেড়ে গেছে, এই কারণে জিপি মার্জিনটা গুড দেখা যাচ্ছে, তাহলে এখানে কিন্তু অ্যাজ এ সিএফও হিসেবে কন্ট্রোল করার কয়েকটা পয়েন্ট আছে। কয়েকটা পয়েন্ট কি, পারচেজ ডিপার্টমেন্ট কম হয়তো বাল্কে কিনছে বা এই ধরনের কোনো কারণে আপনার কনজাম্পশন রেট কমে গেছে, দেখা যাচ্ছে জিপি মার্জিনের ভিতরে যে দেখবেন কনজাম্পশন রেটটা কমে গেছে। তো ওই কনজাম্পশন রেটের ফ্যাসিলিটি বা ওই কনজাম্পশন রেটের যদি ফ্রুটসটা আপনি নিতে চান তখন কি করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড কিন্তু আপনাকে টাইট করে ধরতে হবে। সেখানে কস্ট কন্ট্রোল নিয়ে আসতে হবে যে ফ্যাক্টরি ওভারহেডে আমি যেন এক্সেস খরচ না করে ফেলি। এট দ্য সেম টাইম আপনাকে এই প্রুফটা নিতে হলে ওই যে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের যে জায়গাটা, ওই জায়গাটাও কিন্তু ক্যাপচার করে নিতে হবে। কেন ক্যাপচার করে নিতে হবে? আপনি সেলিং ডিস্ট্রিবিউশনে যদি সেলস এর মনে করেন 1000 পিস বেশি বেশি বিক্রি করে 1-1.5 কোটি টাকা এক্সট্রা জিপি মার্জিন করে নিয়ে তারপরে যদি দেখেন যে আমি 70 লাখ টাকা সেলিং ডিস্ট্রিবিউশন মানে সেলস এর প্রমোশনাল খরচ করছি বা সেলস এর লোকজনের বেশি নিছি, তাদেরকে বেতন টেতন দিয়ে ফেলছি, যদি এই ঘটনা ঘটে তাহলে তো নেট প্রফিট জিরো, কিছুই হলো না। তা ওই সেলস বাড়াচ্ছে না বাড়াইতে ভালো ছিল, এটা লাভ কি? তাহলে কিছুই তো হলো না। তো ওই কস্ট কন্ট্রোলিং মেকানিজম গুলাও আসতে হবে। এবং এখানে আরো কয়েকটা পয়েন্ট একটু বলি, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা একটা থেকে বলি। আমরা ইন্স্যুরেন্স কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ দেখি না, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করে। ওই মনে করেন ছোট ছোট সব কি বলে এটা এই শহর যে মানে গ্রামের গ্রামের যে কি জেলা শহর গুলো শহর আছে, উপশহর। উপশহর ইউনিট জেলা অফিস শহর, খোলে, ইউনিট অফিস। ইউনিট অফিস গুলো, এক্স্যাক্টলি আমার নামটা আমার মনে আসছিল। ইউনিট অফিস গুলো এরকম অনেক ইউনিট অফিস গুলো, তো এরকম একটা ইন্স্যুরেন্স কোম্পানির আমরা কাজ করছি। কিরকম কাজ? ওনারা আমাদেরকে বলছে যে আমাদের আসলে কস্ট এরকম এরকম হচ্ছে, কিন্তু আমার এই পরিমাণ আসলে সেলস হয়েছে কিন্তু ওই রকম প্রফিট আসতেছে না, আপনি একটু দেখেন। তো আপনি একটু দেখেন, আমাদের যখন প্রথমে পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিল, তো ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আসলে এটা বোঝার কোনো ই নেই যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। অনেক অ্যানালাইসিস করার পরে দেখলাম যে ওইখানে ওরা তো অনেক ইউনিট অফিস খুলছে। এখন এত পরিমাণ ইউনিট অফিস খুলছে, মনে করেন তার ইউনিট অফিস আছে 100টা। 100টা ইউনিট অফিসের মধ্যে 20টা প্রফিটেবল আর 80টা প্রফিটেবল না।
এখন 20টা যে প্রফিট করতেছে, 20টার প্রফিট অনেক হাই, আর বাকি 80টা ওরা এমনি চলতেছে, ওখানে কোনো প্রফিট নাই, ওইখানে কোনোটা কোনোটা সমান, কোনোটা কোনোটা মাইনাস, এবং যেটা মাইনাসে চলতেছে সেইটা হেড অফিস থেকে তাকে টাকা দিচ্ছে, তাকে টাকা দিয়ে যাচ্ছে, সে ওইভাবে চলতেছে। ব্রাঞ্চ ম্যানেজার চলতেছে মানে ব্রাঞ্চ ম্যানেজার বলতে ওইখানে যে ব্রাঞ্চ ম্যানেজার তো না, তাদের তো যে কমিশন বেসিসে হয়, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যারা কমিশন বেসিসে, যারা ওই যে আম, মানে এজেন্ট এজেন্ট ম্যাডাম, এজেন্ট এজেন্ট। না 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 না, এজেন্টের তো কমিশন বেসিস হয়, এজেন্টের তো স্যালারি না, এজেন্টের দিচ্ছে হচ্ছে কমিশন বেসিস, তারা ইন্স্যুরেন্স করাতে বলে তাদেরকে কমিশন দেয়। ওইখানে যে অফিসের যে লোকজন থাকে তাদেরকে অ্যামাউন্ট দিয়ে যাচ্ছে, মানে ওই ইন্টারনাল যে লোকজন আছে হেড অফিস থেকে যারা এমপ্লয়েড, তাদের দিয়ে যাচ্ছে, অফিসিয়াল দিয়ে যাচ্ছে। এইরকম তার অলমোস্ট দেখা গেল 60টা আছে, 20টা প্রফিটেবল, 60টা ই আছে নন প্রফিটেবল মাইনাসে চলতেছে, আর 20টা হচ্ছে সমান সমান ব্রেক ইভেনে। ওই 20টা যে প্রফিটেবল, সেই প্রফিটটা এই বাকি 80টা খেয়ে ফেলতেছে। এই কারণে ওইটা আর মানে মেজার করতে পারতেছে না যে কি কি কোথায় কি হচ্ছে। পরবর্তীতে আমরা ওনাদেরকে একটা সাজেশন দিছি এবং ওই অনুযায়ী আমরা কাজও করছি। সাজেশনটা কি ছিল? ছিল যে আপনারা আপনাদের যে ইউনিট গুলো আছে, প্রত্যেক ইউনিটের আপনি আগে বের করবেন, এক্সপেন্স কত বের করবেন। সেলস তো আপনার কাছে আছে, ওই সেলস ওনার কাছে যাবেন না, ওনাকে বলবেন যে আপনার তার স্পেসিফিক এক্সপেন্সটা দিতে। এরকম একটা গুগল শিট করছি, করে সব ইউনিটের ওখানে ওদেরকে পাঠাই দিছি, প্রত্যেকটা ইউনিটের তারা নিজে ইনপুট দিছে। আর তারপরে ঢাকায় এসে আমরা এটা যখন একদম একটা কনসোলিডেটেড মোডে নিয়ে চলে আসছি, তখন আমরা রেভিনিউ বসে দেখলাম যে এতগুলা ইউনিট অফিস তার মাইনাসে চলতেছে এবং এগুলার কস্ট বেয়ার করতেছে। পরবর্তীতে আমাদের সাজেশন ছিল যে আপনারা এগুলা একটা সার্টেন টাইম আপনারা রাখেন, কাট অফ টাইম এতদিন, এরপরে এটা বন্ধ করে দেওয়ার প্ল্যানিং করেন, কারণ এটা যদি না চলে আপনার এই প্রফিটটা ওরা খেয়ে ফেলতে হচ্ছে। খামোখা এটাই করে লাভ নাই যদি আপনি দেখেন ফিজিবিলিটি দেখেন, কারণ কিছু কিছু এলাকার লোক আছে তাদেরকে আপনারা ম্যানেজ করতে পারবেন না, তারা করবে না, তারা এই লাইনে যাবে না। তো এই প্রফিটেবিলিটি রেশিও থেকে, ওই যে জিপি মার্জিন থেকে যেটা বললাম, যে জিপি মার্জিন যেটা, ওই জিপি মার্জিন থেকে এই ধরনের অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো বোঝা যায়, যেগুলো আস্তে আস্তে ভাগ 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 করে নিয়ে আসতে হয়, এবং প্রত্যেকটা জিপি দেখতে হয়। আচ্ছা, অপারেটিং প্রফিট, অপারেটিং ইনকাম কোনটা? অপারেটিং ইনকাম এখানে আমরা বলি সবচেয়ে ভালো হলো আপনি অপারেটিং ইনকাম নিয়ে আসবেন হলো বিফোর ইন্টারেস্ট অফ ট্যাক্স, ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স নিয়ে আসবেন। তাহলে আপনার বের হয়ে যাবে ইন্টারেস্ট বা ট্যাক্স ছাড়া যেই প্রফিটটা হইছে, এই প্রফিটটা আপনার আসলে মার্জিন প্রফিট, আপনি নিজে বুঝতে পারবেন। তারপর আসছে নেট প্রফিট। গত বছরের তুলনায় এই বছরে যদি অপারেটিং প্রফিট বেশি আসে তাহলে তো কথা ওইখানে আর নাই, ভালো গুড। আর যদি কম আসে তাহলে দেখতে হবে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে এমন কি এক্সপেন্স করে ফেলছি, অথবা সেলিং এ এমন কি করছি, অথবা আমার ওভারেড যেগুলো ছিল এইচআর ডিপার্টমেন্ট থেকে, তারা যে প্রজেকশন ছিল সেই প্রজেকশনটা অনুযায়ী আমরা কাজ করছি কিনা। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করি, এখানে আপনারা কেউ বাজেট করছেন? বাজেট এটা জি অনেকেই জি ম্যাডাম করেছি। ইনভলভ আছি ম্যাডাম, বাজেট বাজেট করা হয়েছে। করেছি। জি। বাজেট মানে করা বাজেট হয়েছে? কি ক্লাস নাকি বাজেট করে কোনটা? না না না, জিজ্ঞেস করছি যে বাজেট করছে নাকি, অ্যানুয়াল বাজেট কেউ করছে নাকি, সেটা জিজ্ঞেস করছি আর কি। জি জি ম্যাডাম করেছি। করেছেন তো, তাহলে আপনাদের বাজেটে ওই যে 3+9 এগুলো করতে হয়েছে? 3+9, আপনি কি রেশিও অ্যানালাইসিস এর কথা বলছেন ম্যাডাম? না না, আমি রেশিও অ্যানালাইসিসের কথা বলছি না। আচ্ছা আমি বলি 3+9, 6+6, 9+3, এগুলা এগুলা করতে হয়েছে আমাকে। এগুলার ফান্ডামেন্টাল পয়েন্ট আমি বলি। মেইন হলো বাজেট প্রথমে করা। বাজেট কি অ্যাকাউন্টস এর কাজ একটু বলুন তো, সবাই না, একটু এটা তো বলুন। আসলে ফিনান্সেরই কাজ। এইটা আসলে কি, আমরা বলি অ্যাকাউন্টস ফাইন্যান্সের কাজ, কিন্তু বাজেট আসলে অ্যাকাউন্টস ফাইন্যান্সের কাজ না। আমি এরকম কি করছি, আমাকে যখন বলছে এমডি মহোদয়কে আমি বলছি যে আপনি একটু ইসে থাকেন, আমি বাজেটটা উঠাইয়া নিয়ে আপনারে দিব, আপনি জাস্ট আমার উপর ভরসা করে থাকেন, আপনি এর মধ্যেই করেন না। এর পরবর্তীতে আমি একটা গুগল শিট ক্রিয়েট করছি, ক্রিয়েট করে আগে সেলস রে দিবি,
তুমি এই বছর কতটুকু সেলস করতে পারবে এটা আগে দেখো, কয় ইউনিট সেলস করতে পারবা এটা আগে বসাও, 12 মাসের বসাও। এবারও বসাইছে, বসানোর পরে ওইটা দেখছি, দেখার পরে এবার আমি পার্চেজে পাঠিয়ে দিচ্ছি। এফএমসিজি, এটা হচ্ছে পুরোটাই এফএমসিজির কথা বলতেছে, ট্রেডিং না। পার্চেজে পাঠিয়ে দিচ্ছি যে এই এই ইউনিট সেলস করবে, এবার তুমি আমারে বের করে দাও যে তোমার এই জিনিসগুলা কিনতে কত টাকা লাগবে, তুমি এই এই প্রোডাক্ট গুলা তো এটাতে এটা বানাইতে তোমার কি কি লাগবে এটা তো তুমি জানো, ফ্যাক্টরিতে পাঠাইছি। তো ওরা মোটামুটি একটা অ্যাজাম্পশন দিছে, তারপরে আমি জিপি বাই করছি। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যখন আসছি তখন অফিস রেন্টের এগুলো তো সব আমাদের নিজস্ব হাতে, অ্যাকাউন্টসের হাতে, এগুলো আমরা বসেছি। আর তারপরে গেছি এইচআর এর কাছে, যে বলছি ও এই যখন সেলস করবে, তো তো ওর সাথে তুমি বইসা দেখো ওর আলাদা কোনো লোক টোক লাগবে কিনা, তোমার বাজেট দাও, তোমার সারা বছরের বাজেট দাও। এরপর আমি এইচআর এর কাছ থেকে এইচআর এর বাজেট নিয়েছি, যে তার কি লোক বল লাগবে, স্যালারি কত টাকা যাবে, ইত্যাদি ইত্যাদি, সেটা নিয়েছি। এরপরে ইন্টারেস্টের পার্ট আছে, ইন্টারেস্টের পার্ট আমরা করছি ট্রেজারি সহ বসে, ইন্টারেস্টের কাজটা আমরা করছি যে ফুল ইয়ারে কি আসবে। ইন্টারেস্ট তো আর খুব কঠিন না, ওই তো আমাদের যে শিডিউল থাকে ওই শিডিউল অনুযায়ী বসাই দিছি। কোয়ার্টারলি কোয়ার্টারলি ওরা যেটা চার্জ করছে ওইটা বসাই দিছি। এই তারপরে এটা শেষ করে ফাইনালি ট্যাক্সটা আমরা ক্যালকুলেট করে করে বসাই দিছি। তো দেখা গেছে সব ডাটা বাইরের, আমরা শুধু অ্যাকুমুলেট করছি আর কিছু করিনি। আমরা ওই অ্যাকুমুলেট না করছি, ঠিক আছে ম্যাডাম, কিন্তু ঠিক আছে। বাজেটটা আসলে ডিপার্টমেন্টাল হয়ে আসলেও টোটালটা ম্যানেজমেন্ট চিন্তা করে যে ফাইন্যান্স হ্যাঁ, ডিপার্টমেন্টে এটা ফাইন্যান্স প্রিপেয়ার করে ডিপার্টমেন্ট এটা হেড দিবে। সামারাইজ করে তাদেরকে প্রিপেয়ার করে দিবে এক্স্যাক্টলি হোল্ডাররা এটা। এক্স্যাক্টলি, আমি ওই ওই জায়গায় আসতেছিলাম। এইটা পরবর্তীতে আমরা কি করছি, এটা এই পর্যন্ত শেষ করার পরে যখন দেখছি, আবার ব্যাক ক্যালকুলেশন আছে, তো যখন দেখছি যে নেট প্রফিট আসে না, বা কম আসতেছে, ডিভিডেন্ড এমডি কে দিতে পারতেছি না, তখন আবার ফেরত গেছে। যে পারচেজ প্রেশার দিছে, ভাই তুমি এটা এই যে কমে কমে কিনো, তুমি বাল্কে কিনো, এই তুমি বুদ্ধি করো এখানে কি করতে পারবা। আবার ওই সেলস কে বলছি তোমার এটার একটু প্রাইস বাড়ায় দিই, 1 পয়সা বাড়াই দিই, আচ্ছা না 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 1 পয়সা না, 1 টাকা বাড়াই দিই, লাস্টে ঠিক আছে 50 পয়সা বাড়াই দিই, মানে এরকম আপ ডাউন করে নিয়ে আসছে আর কি। তো মেইন হেড আমাদেরই দিতে হয়, কিন্তু ওই ইনফরমেশন গুলা বাইরে থেকে আসে। আর 3+9 হচ্ছে 3 মান্থ চলে যাওয়ার পরে অ্যাকচুয়াল কি আর বাজেট কি, এইটার যে ডিফারেন্ট আসে, এই ডিফারেন্সটা ম্যানেজমেন্টের সামনে নিয়ে যাওয়া, এবং সাথে 9 মান্থে যদি ডিফারেন্স মানে ভালো হয়, গুড হয়, পজিটিভ হয়, তাহলে তো ভেরি গুড। আর যদি নেগেটিভ হয় তাহলে কি আমি 9 মান্থে ওইটা কাভার নিয়ে এসে দিতে পারবো কিনা। 3+9, 6+6, 9+3, 9+3 হচ্ছে 9 মাস পরের কাহিনী। ফোরকাস্ট এই আর করতে হয়। কি। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ যে বাজেটটা বছরের শুরুতে দেওয়া হচ্ছে, এই হ্যাঁ বাজেটটা যে যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে হ্যাঁ তখন কতটুকু ডেভিয়েশন থাকছে, এটা হ্যাঁ হ্যাঁ, টাইম টু টাইম ম্যানেজমেন্টকে রিপোর্ট করা লাগে, অনেক সময় রিপোর্ট রিভাইজ করতে হয়। বাজেটও করে। কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা চিন্তা করে ব্যবসায়িক বাজেট করছি, সেলস বাজেট বলেন, আপনার যে কোনো বাজেটই, হ্যাঁ হ্যাঁ ইনভেস্টমেন্ট বাজেট বলেন, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে বাস্তবতা ভিন্ন হয়ে যাচ্ছে, বাস্তবতা তখন তো ভিন্ন বাজেট হয়ে গেলে আর তখন অ্যাকচুয়াল হ্যাঁ এর সাথে একটা বিরাট ডিভিয়েশন হবে। হ্যাঁ তো হ্যাঁ, সেটা টাইম টু টাইম ম্যানেজমেন্টকে জানানো, এটা যেটা আপনি বলতে চাচ্ছেন। হুম হুম হুম, তখন ওইটা করতে হয়। আমি যেটা বলছি এটা হচ্ছে মনে করেন একটু ফর্মাল ওয়েতে, মাল্টি ন্যাশনাল কোম্পানি এই টাইপের গুলার কথা বলতেছি, যে ওইখানে তো আসলে খুব ডেভিয়েশন হওয়ার কিছু হয় না। খুব বড় ডেভিয়েশন যদি হয় তখন তো দেখা যায় উপর থেকে আসে, এটা নিচ থেকে আর উপর দিকে যায় না, এটা উপর থেকে আসে যে এই ধরনের ঘটনা আমরা এগুলো যেমন ফর এক্সাম্পল সিঙ্গার বড় ধরনের একটা প্রজেক্ট প্ল্যানে গেল, ওটা তো উপর থেকে হয়ে আসছে। তো এই ধরনের জিনিস যখন মাল্টি ন্যাশনালে যায় তখন এইরকম যায়। আর গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে ডেফিনেটলি এই ধরনের ঘটনাই ঘটে, যে আপনার টাইম টু টাইম এইটা বাজেটে ছিল না, এইটা হচ্ছে, এটা জানাইতে হচ্ছে তখন আমাদের, এটা তো অবশ্যই জানাইতে হয় আর কি। ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যালি ম্যাডাম হুম, মান্থলি এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা মান্থলি করি। মান্থলি করেন, আচ্ছা আচ্ছা। জি। আমি যেটা বলছি এটা মাল্টি ন্যাশনালের ক্ষেত্রে বলছি, কারণ এখানে ম্যাক্সিমাম সব ইন বাজেটেই থাকে, ইন বাজেটে থাকে না এরকম দেখা যায়, খুব কম হয়ে যায়। আর গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে তো বেশ ডিফারেন্ট অনেক সিচুয়েশন হয়, অনেক ধরনের অনেক কিছু হয়। আবার ট্রেজারির ক্ষেত্রেও দেখা যায় যে নতুন নতুন কিছু আসে, নতুন প্রাইজিং প্রাইজিং অনেক কিছু আসে। ম্যাডাম অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, জবাব দিতে করা লাগে কেন বাজেট এটা ছিল, এটা কেন হইলো, এটার মাল্টি ব্যাখ্যা দেন, ন্যাশনাল কোম্পানিতে আসলে আপনি যদি বাজেটের বাইরে খরচ করতে যান, সেখানে বিরাট ব্যাখ্যা অ্যাপ্রুভ, দেওয়া লাগে। ওখানে অ্যাপ্রুভাল হয় না, ওটা তো অ্যাপ্রুভ হয় না, কোনো ওইটাতে ওইটা তো অ্যাপ্রুভ হয় না। যে আপনি বাজেটের বাইরে খরচ যেটা করবেন সেটা তো আপনি অ্যাপ্রুভই করতে পারবেন না মাল্টি ন্যাশনালে। যে আপনি নিজে একটা অ্যাপ্রুভ করবেন, এটা তো অ্যাপ্রুভ করতে পারবেন না। ইন বাজেটে অ্যাপ্রুভ করলেন কিন্তু আউট বাজেটে তো আর আপনি অ্যাপ্রুভ করতে পারলেন না। এই এই প্রবলেম তো এখানে আছেই আসলে। আচ্ছা,
আর এখানে আমরা ম্যাডাম মাল্টিন্যাশনাল আরো প্রবলেম হয় ম্যাডাম, এমবিও তে একটা যদি টার্গেট ফিল আপ না করতে পারবে, ডেফিসিট হয়, এমবিও তে ইম্প্যাক্ট হয়, যেটা সবার জন্য সাফারার হয়। হুম এটা তো একটা বড় সাফারার একটা ইস্যু থাকে। সবাই সবার বোনাস কাটা যায়। হ্যাঁ, এটা তো বড় একটা ইস্যু থাকেই। আর ওই যে ডোনারের অ্যাপ্রুভাল, ফান্ডের উপর নির্ভর করে। তো এটা তো এর উপর নির্ভর করে। আর ওদের আসলে ইনভেস্টমেন্ট বাজেট বা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস বা এগুলো এত হয় না। ওদের একটা প্রজেক্ট আসতে গেলে বেশ অনেক টাইম ধরে আস্তে ধীরেই আসে, ফিজিবিলিটি অ্যানালাইসিস করে টরেই আসে। আর বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি তো ডিফারেন্ট। এমডি আজকে মনে হলো আজকে একটা কোম্পানি খুলে ফেলবে। আমি এরকম একটা গ্রুপে দেখছি 17টা কোম্পানি আছে, মানে 7টায় কাজ হচ্ছে আর বাকি 10টায় কোনো কাজ নেই, তারপরে খুলে রেখে দিচ্ছে। ওই মনে হচ্ছে খুলছে, খুলে রেখে দিচ্ছে। কোনো এক সময় কিছু হবে তাদের ধারণা। যাক, ওইটা আসলে তার যার যার নিজের ইসের ব্যাপার, তাদের ব্যাপার। যাক, ঠিক আছে, এবার সামনে আগাই। নেট প্রফিট গেল। আহ, এবার হচ্ছে রিটার্ন অন ইকুইটি। এটা একটা কমন, খুব বড় ধরনের একটা পয়েন্ট, যে আমার শেয়ার হোল্ডাররা, এটা অ্যাকাউন্টসেরও উচিত, ইনভেস্টরদের তো উচিতই, এবং অ্যাকাউন্টসেরও উচিত আসলে এই জিনিসটা দেখা যে আমার শেয়ার হোল্ডার যারা আছে তাদের যে ইকুইটি, তার এগেনস্টে আমি তাকে আসলে কত টাকা নেট ইনকাম দিতে পারতেছি, তাই না? জি নাকি রিটার্ন অন জি অ্যাসেট জি। সেম, আমার অ্যাসেট যে টাকাটা আছে তার এগেনস্টে আসলে কত টাকা ইনকাম হচ্ছে। সলভেন্সি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, ডেট টু, এগুলা এই রেশিও গুলা দেখা যায় যে ব্যাংক ওরা খুব বেশি গুরুত্বপূর্ণ ভাবে দিয়ে করে, এবং আমরাও এটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে এই জিনিসগুলো সাজানোর চেষ্টা করি। এই মানে এই রেশিও গুলা সুন্দর করে বসায় তাদেরকে ওই আইসিআর এর নিচে বসায়। কারণ দেখা যায় যে ডেট টু ইকুইটি রেশিও বা এই ধরনের যে সলভেন্সি রেশিও, এটা তো ব্যাংকের বেশি থাকে যে আসলে কোম্পানি যদি সলভেন্ট না হয় তা তার টাকা কেমনে আমরা ফেরত দিতে পারবো, তাই না? এই জন্য দেখা যাচ্ছে যে ব্যাংক বেশি এটাই থেকে। ডেট টু ইকুইটি মানে টোটাল ইকুইটি যে টাকা অ্যামাউন্ট আছে এইটা, আর টোটাল লাইবিলিটি যেটা আছে, এম, এই লাইবিলিটি এর তুলনায় ইকুইটি বেশি না কম সেটাই দেখা আর কি। এখানে যদি হাই হয়ে যায়, দেখা যায় যদি হাই আছে তাহলে এটা রিস্কি, কারণ লাইবিলিটি বেশি ইকুইটি কম, সেখানে তো আর ব্যাংক ইনভেস্ট করতে চাওয়ার কথা না। ডেট টু অ্যাসেট হচ্ছে টোটাল ডেট আর টোটাল অ্যাসেট, এইটা এটা যদি বেশি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এটা রিস্কি বেশি। কারণ তো বেশি হয়ে যাওয়া মানে কি, বেশি হয়ে যাওয়া মানে হচ্ছে লোন বেশি, অ্যাসেট কম। আর কম হওয়া মানে কি, যদি এটা কম থাকে তার মানে অ্যাসেট বেশি লোন কম, তো অ্যাসেট বেশি হলে ব্যাংক স্বাভাবিকভাবে ইন্টারেস্টেড বেশি ফিল করবে। ইন্টারেস্ট কাভারেজ রেশিও হচ্ছে আপনি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি, যে তখন যেটা বলছিলাম, এই ইবিআইটি দিয়ে আপনার আর্নিং দিয়ে আপনি কি ব্যাংকের ইন্টারেস্টটা পরিশোধ করতে পারবেন না পারবেন না, এইটি হলো কথা। এটা যত বেশি তত ভালো। মানে একটা কমফোর্টেবল সিচুয়েশনে থাকে ব্যাংক এবং কোম্পানি। কোম্পানিও চাই যে হ্যাঁ আমার আর্নিং বিফোর ইন্টারেস্ট বেশি হোক, আমরা ভালো পজিশনে থাকি। এইটা এমডিও তাই চাই এবং এটা সিএফও তাই চাই যে আমরা ভালো পজিশনে থাকি। আহ এই রেশিওটা বেশি পার্সেন্ট বেশি আসুক ইন্টারেস্ট কাভারেজের তুলনায়, ইন্টারেস্টের তুলনায়। ইকুইটি রেশিও হলো টোটাল ইকুইটি ডিভাইডেড বাই টোটাল, এটা খুব বেশি বলবো না। এবার ইফিসিয়েন্সি আসে। ইফিসিয়েন্সি রেশিও কারা দেখে? ইফিসিয়েন্সি রেশিও আপনার সিএফও দেখবে, উনি মেজর ভাবে দেখবে। আপনার যদি ইনভেস্টর নলেজেবল হয় তারাও এটা মেজর ভাবে দেখবে, এমডিরা মেজর ভাবে দেখবে। এটার কারণটা কি? কারণ আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন এই প্রোডাক্টটা কত দ্রুত এটা ক্যাশে কনভার্ট হচ্ছে, আপনি রিসিভেবল কত দ্রুত নিতে পারতেছেন, আপনি পেয়েবল কত লেটে দিতে পারতেছেন, মানে ঘুরায় আসলে ক্যাশ সাইকেলটা কত দ্রুত আসতেছে। তো ইনভেন্টরি টার্নওভার রেশিও, এটা হচ্ছে সিওজিএস ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। মানেটা কি সেটা একটু বলি। মানেটা হলো আপনার যে ইনভেন্টরি আছে এইটা কত দ্রুত ক্যাশে কনভার্ট হচ্ছে, কত দ্রুত। সিওজিএস মানে কি, সিওজিএস আমরা এখানে বলতেছি ক্যাশ, যদি মানে ধাপটারি হয়ে যায় সেটা আলাদা। তো কত দ্রুত হচ্ছে সেটা হলো 365 দিয়ে আমরা দিচ্ছি, তাতে আমার কি বের হয়ে যাবে, ডেজ বের হয়ে যাবে।
আচ্ছা, রিসিভেবল কি আসছে? রিসিভেবল হচ্ছে সেলস এর এগেনস্টে আপনার রিসিভেবলটা কত দ্রুত আপনার সেলস এর এগেনস্টে যাচ্ছে, এখান থেকে আমরা সেটা বুঝি যে কোম্পানিটা কি আসলে ভালো নাকি আসলে খারাপ। সে ফর এক্সাম্পল আমি একটা একটা ইসের একটা কোম্পানির এরকম একটা আমরা কাজ পাইছিলাম। কাজটা সামনে আম, কতদূর কি করতে পারবো সেটা একটা ই আছে। দেখ এটার ইটা কি, সে রিসিভেবল অনেক টাকা আছে কিন্তু এমডির কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে তার আসলে রিসিভেবলটা এত টাকা হয়তো নাই, ব্যাড ডেট ক্রিয়েট করতে হবে। তা আমাদের কাজ ছিল যে আপনারা বিভিন্ন জায়গায় যে ওনাদের যে ব্রাঞ্চ ইগুলো আছে, ডিস্ট্রিবিউটর পয়েন্ট গুলো আছে, ওই সমস্ত জায়গা থেকে আপনি ওই দোকানে দোকানে যে দেখবেন যে আসলে আমাদের এই রিসিভেবল গুলো আছে কিনা এবং তারা কত বলতেছে। তারা যেটা বলতেছে সেটা নিয়ে এসে দেওয়া আর কি আমাদের কাজ। আর ওনারা এরপরে রিসিভেবল তাদের সাথে রিকনসিলিয়েশন করবে, যার অ্যামাউন্ট যেরকম, অথবা যদি না পাই সেখানে ব্যাড ডেট চার্জ করবে। আমরা এরকম একটা একদম বলি ঢেউটিনের একটা কাজ পাইছিলাম। পুরান ঢাকায় একদিন গেছিলাম, যে ওদের অবস্থাটা দেখলাম। ওদের অনেক কাগজপত্র আছে, লিস্ট আছে, সব আছে। ঢেউটিনের বিজনেস করতে যে ওরা বিভিন্ন জায়গায় এগুলা সেলস যখন দিতে, তারপরে এখন ওই লোকগুলা নাই। তো রিসিভেবল এখানে একটা বড় ই ছিল যে আমরা রিসিভেবলটা কনফার্ম করতে পারি কিনা। ডে সেলস আউটস্ট্যান্ডিং মানে ওই যে এটার 365 দিনে আপনি বাই করতে পারতেছেন যে সেলসটা কত দ্রুত আপনি ইসে নিয়ে চলে আসতে পারতেছেন, ক্যাশে নিয়ে চলে আসতে পারতেছেন। আচ্ছা, পেয়েবল এটা কি? পেয়েবলটা কি? পেয়েবল হচ্ছে আপনি ক্রেডিটের তুলনায় অ্যাকাউন্ট পেয়েবলটা আপনার কতটুকু আছে সেই টার্নওভারটা এখানে বের করতে বলছে। এইটা নর্মালি কোম্পানি স্লো করতে বলে, স্লোলি টু কিপ ক্যাশ। বাট আপনি ডেডলাইন মিস করতে পারবেন না, আপনার ডেডলাইন মিস করা উচিত হবে না। মানে আমরা তো সব নিয়ম নীতির মতো কথা বলি, ডেডলাইন মিস করা যাবে না, কিন্তু আপনি কত স্লোলি এটা যেতে পারেন তাহলে ক্যাশ আপনার কনভার্সন সাইকেলটা একটু রিল্যাক্স মোডে যাবে। আচ্ছা, এই জায়গায় কেউ কি বলতে পারবেন আমি এখানে ডেইজ পেয়েবল আউটস্ট্যান্ডিং এটার সূত্রটা লিখি নাই, এটার সূত্রটা কি হবে? 365 divided by payable turnover. হ্যাঁ, থ্যাংক ইউ আজহারুল ভাই, কি বলছেন। ক্যাশ কনভার্সন সাইকেলটা আমরা ওভাবেই দেখাইতে চাচ্ছি। অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে ক্যাশ, অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল হয়ে ইনভেন্টরি, এই সাইকেলটাই কত স্মুথ ভাবে ঘুরতেছে, এটাই তো বিজনেস নাকি? জি ম্যাডাম। এটাই তো বিজনেস। তো সেলস ইনভেন্টরি প্লাস আপনার সেলস আউটস্ট্যান্ডিং, এটা হচ্ছে রিসিভেবল একটা, আর এটা হচ্ছে পেয়েবল একটা, বাদ দিয়ে বাকি যেটা থেকে ওইটা হলো ডেট। অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার হচ্ছে আপনার ওই সেলস এর তুলনায় অ্যাসেট কত দ্রুত টার্নওভার হচ্ছে। এইখানে ওই রেশিও গুলারই একটা বক্স করে দেওয়া, যে কোনটা আসলে কি বোঝায়। ওইটা বোঝাই যাচ্ছে যে আপনার ইনভেন্টরি এটা যত হাই তত ভালো, রিসিভেবল যত হাই তত ভালো, আর পেয়েবল যত লো তত ভালো নাকি? আচ্ছা, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসে চলে আসি। ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, ম্যাডাম আগের স্লাইডটাতে কি ছিল? হ্যাঁ, এটা এইটা ওই যে ওই রেশিও গুলাই সামারি করে দাও। আচ্ছা, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট? আপনার যেই এমডি থাকবে, সিএফও তো আছে, এবং সাথে আপনার যে এমডি থাকবে, সেই এমডি মানে সে আপনি যদি ইসের হন, রিয়েল এস্টেটের হন, রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে সে কিন্তু রিহ্যাবের সদস্য, তাই না? নাকি? শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝি নাই। জি জি শুনতে পাচ্ছি ম্যাডাম। জি 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 আমি ম্যাডাম, ঠিক বলতে আছে। চাচ্ছি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ, বা বা অ্যাজ এন অ্যাকাউন্ট আমরা ইন্ডাস্ট্রির সাথে আমাদের জানার দরকার কেন, বাইরে যেটাকে বলে যে চোখ কান খোলা রাখার দরকারটা কেন, ইন্ডাস্ট্রির দরকার কেন, এটা দরকার। আপনি যতটুকু, যদি আপনি এক্সিকিউটিভ লেভেলে হন তাহলে আপনার জন্য খুব বেশি দরকার না, কারণ আপনার কাছ থেকে সিএফও ইনফরমেশন নিয়ে সিএফও স্লাইড প্রিপারেশন করবে। কিন্তু আপনি যদি আপ লেভেলে হন তখন আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনার এমডি যদি আপনার রিয়েল এস্টেটের বিজনেস হয়, সে কিন্তু রিহ্যাবের একজন সদস্য। সে যদি গার্মেন্টস হয়, বিজিএমই সদস্য, আমি রিহ্যাবেরটাই বলি।
মানে কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সাথে সে তো রিলেটেড। এখন যেই অ্যাসোসিয়েশনের সাথে সে রিলেটেড, সেই অ্যাসোসিয়েশনে সে কিন্তু যাচ্ছে, সে খবর নিচ্ছে, সেই অ্যাসোসিয়েশনের তার অ্যাটলিস্ট কিছু না হলেও সে, অনেকে তো প্রতিদিন যাই, যারা ওই যে কাউন্সিলে থাকে বা কমিটি মেম্বারে থাকে তারা তো প্রতিদিন যায়। আমার এরকম ক্লায়েন্ট আছে যেই চেয়ারম্যান সাহেব প্রতিদিন ইসে আসে, তার ওই রিহাবের দিকে আসে। তো আর যারা মনে করেন যে না, কমিটি মেম্বার না, তারাও খোঁজ খবর রাখে, তাদের তো নিজস্ব, আমাদের যেমন একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তাদেরও তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এখন এইখানে সে কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে আমার আপনার চেয়ে বহু ভালো অ্যানালাইসিস করে আসলে, এবং বুঝে যে কোন জায়গায় ক্লিক করলে তার এই প্রোডাক্ট বিক্রি হবে আর কোন জায়গায় হবে না, এগুলো কিন্তু সে মোটামুটি অনেক ভালোই অ্যানালাইসিস করে, যারা ভালো মোটামুটি কাজ কর্ম করে এই ধরনের ইন্ডির কথা বলছে। এখন সে যদি আপনার মানে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস মানে কি, সে তার কম্পিটিটর সম্পর্কে জানে, কম্পিটিটর সম্পর্কে সে যদি জানে, তাইলে এইটা তো আপনার জন্য বাধ্যতামূলক আপনি জানেন কম্পিটিটর সম্পর্কে, তাই না? আপনি জি যদি ম্যাম। কম্পিটিটর ম্যাডাম সম্পর্কে তো না, কম্পিটিটর সম্পর্কে না জানলে তো প্রাইসিংই করা যাবে না। আর প্রাইজিং করা যাবে রাইট। না, এক্স্যাক্টলি প্রাইজিং করা যাবে না। কম্পিটিটর মার্কেটে কি প্রাইজিং ছাড়তেছে, এটা তো ওই যে টিকে আর সিটির মতো দুজন মারামারি করবে। তো কম্পিটিটর সম্পর্কে না জানলে তো আসলে প্রাইজিং করা যাবে না। এই জন্য কম্পিটিটর সম্পর্কে জানা এবং তাদের স্ট্রেংথ এবং উইকনেস বোথ দুইটাই জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইন্টার ফার্ম কম্পারিজন বা ইন্টার কোম্পানি কম্পারিজন যেটা আমরা বলি, ইন্টার কোম্পানি কম্পারিজন মানে হচ্ছে আপনার নিজের যদি এরকম দুইটা কোম্পানি থাকে একই সেম জিনিসের, সেম, সিস্টার কনসার্নের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি নিজেদের নিজেদের মধ্যে একটা কম্পারিজন করতে পারেন যে আমার ভাই কি করতেছে আর আমি কি করতেছি, এই ধরনের। আচ্ছা, লিভারেজ রেশিও, লিভারেজ রেশিও গুলা কিছুটা আসলে ওই যে সলভেন্সি রেশিওর সাবসেট বলা যায় লিভারেজ রেশিও। আমরা তারপরও আলাদা করে লিভারেজ রেশিও গুলাতে বলি। এইটা ব্যাংক খুব ভালো দেখে, ডেট টু ইকুইটি রেশিও, এটা অলরেডি বলছি, আর এটা বলতেছি না। এইটা হাই মানে এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার এটা। মানে কিছু রেশিও আগে যখন আমি করছি তখন মনে হতো যে কিছু রেশিও হাই ভালো, কিছু রেশিও লো ভালো। এই রেশিওটা যেমন, এই রেশিওটা হাই আসলে ভালো না, এই রেশিওটা লো হলে ভালো, তার মানে আপনার ইকুইটি বেশি। ডেট টু ক্যাপিটাল, এটা একটা। আচ্ছা, ডেট টু ইবিটাডা, এটা ইবিটাডা বলতে পারবেন? আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। আর ডিএ মানে ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন অ্যামortization। ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। অ্যামortization। অ্যামোর্টাইজেশন, এখন ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন আসলে আমাদের বাদ দেওয়ার কারণ হচ্ছে এইটা তো আসলে একটা প্রভিশন রাখা, এই প্রভিশন রাখার জন্য আমরা এটাকে আসলে বাদ দিচ্ছি। অ্যাকচুয়াল কস্টটা আসলে অ্যাকচুয়াল আর্নিং আসলে বের করার জন্য এটা বাদ দিই। বাদ দেওয়ার পরে এইটাকে আমরা টোটাল ডেটের সাথে তুলনা করি যে আমার টোটাল লোন আছে কত আর আমার আর্নিং আছে কত, আর্নিং এর তুলনায় আমার লোনটা কি বেশি হয়ে গেল কিনা। ক্রেডিট রেটিং এজেন্সিও এই জিনিসটা দেখে। ফাইন্যান্সিয়াল লিভারেজ রেশিও, এটা হচ্ছে অ্যাসেট ডিভাইডেড বাই ইকুইটি, একই জিনিস। আচ্ছা, এইখানে হচ্ছে এই পিছনে যে রেশিও গুলো আসছে ওই রেশিওর মোটামুটি কথাবার্তা বলা। হাই রেশিও মানে কি, রিস্ক লেভেল কি, এইগুলাই আর কি। আচ্ছা, স্টক মার্কেট, স্টক মার্কেট কি? স্টক মার্কেট রেশিও হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করে তাদের জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ইন ইন এডিশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইপিএস, এটাতে সিএফও অবশ্যই দেখবে যে আমার প্রত্যেক শেয়ারের এগেনস্টে আমি আর্নিং কত টাকা করতে পারলাম। তো আর্নিং কত টাকা করতে পারলাম সেটার উপর ডিপেন্ড করেই তো আমার সামনে আমি আগাইতে পারবো, আদারওয়াইজ তো আমি এটার উপর ডিপেন্ড না করে সামনে আগাতে পারবো না। আচ্ছা, প্রাইস আর্নিং রেশিও, রেশিও এইটা আমরা একটু দেখি, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা দেখি। প্রাইস আর্নিং কি, এটা একটা ফেমাস স্টক রেশিও, হাউ মাচ ইনভেস্টরস আর উইলিং, এটা দেখি, টু পে ফর এভরি ওয়ান অফ আর্নিং, মানে এইটার মার্কেট শেয়ার প্রাইস আসলে কত টাকা আছে, একজন ইনভেস্টর কত টাকা দিতে চায় এই ইপিএস এর তুলনায়। সে ইপিএস হয়েছে একটা একটা শেয়ারের এগেনস্টে আর্নিং হয়েছে 3 টাকা, আমার শেয়ার মার্কেট প্রাইস কত, যদি 10 টাকা হয় বা 12 টাকা হয়, হোয়াট এভার যাই হোক না কেন, সেটা দিয়ে একে ভাগ করলে বোঝা যাবে যে ইনভেস্টর আসলে আমার এই শেয়ারটার জন্য কি পরিমাণ দিতে
রেডি আছে সোজা জিনিস। পিইজি রেশিও এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা রেশিও। এই রেশিওটা কি ইন্ডিকেট করে বা কি বলে, সেটা হচ্ছে পিই রেশিও ডিভাইডেড বাই অ্যানুয়াল ইপিএস গ্রোথ। গ্রোথ কতটুকু হলো আর আমার পিই রেশিও কতটুকু হলো। এই ওয়ান মানে কি, জেনারেলি কনসিডার ফেয়ারলি ভ্যালুড, তার মানে কি শেয়ারটাকে ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, এইটা বোঝার জন্য আসলে এই পিইজি রেশিওটা আসে। যে শেয়ারটা, কিছু কিছু শেয়ার আছে না যে একদম মানে এক্সেস, এই যে লাস্ট কিছুদিন আগে আমরা মার্কেটে দেখলাম যে এক্সেস প্রাইসে কিছু শেয়ার বিক্রি হয়েছে, কোনো কারণ নাই, মানে কোনো কারণ নাই সেটার, এরকম এক্সেস একটা প্রাইস দাঁড় করাই দিচ্ছে। তখন ম্যাডাম আমরা এটা এটা, তো অশনি সংকেত। হ্যাঁ এটা আসলে অশনি সংকেত, ভালো কোনো সংকেত না। মানে যদি কোনো কোম্পানি আসলে ফেয়ারলি ভাবে কোনো ইনভেস্টমেন্টে যায় বা এই ধরনের কিছুতে যায় তখন বাড়ে, সেটা একরকম। আর এরকম মার্কেটে টাকা উঠানোর সংকেত এটা। একদম একদম মার্কেট থেকে টাকা উঠানোর সংকেত, এই ধরনের সংকেত মানেই তো ডেঞ্জারাস সংকেত, তাই না? সেই, তাহলে পিইজি রেশিও যদি এরকম কিছু হয়, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ওখানে ইনভেস্ট করতে হবে না, সোজা জিনিস, তাই না? জি জি। আমি তো এরকম একটা ম্যাডাম একটা ম্যাডাম কোম্পানি, একটু হ্যাঁ বলেন বলেন। কথা বল, এই গ্রোথ ইপিএস গ্রোথটা রেটটা কিভাবে দাঁড়ায়, ওপেনিং ক্লোজিং এর গ্রোথ না অন্য না, কিছু? এই অ্যানুয়াল ইপিএস গ্রোথ রেটটা হচ্ছে আপনার গত বছরের তুলনায় এই বছরেরটা বাই করবেন, গত বছরের ইপিএস টাকে বেস ধরবেন, আর এই বছরের ইপিএস যেটা বাড়ছে সেটার সাথে এটা তুলনা দিবেন, বাড়ছে বা কমছে যাই হোক, সেটার সাথে বাড়ছে ওকে বা কমছে তুলনা দিলে আপনার এটা বের হয়ে যাবে যে ইপিএস গ্রোথ রেট অথবা ওকে ডিক্লাইন রেট। আপনারা যদি চান তাহলে এটার উপর আমরা একটা এক্সেল আনতে পারি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি রেশিও গুলো ভাগ ভাগ করে এই করে মোটামুটি আমার আছে, আমার অন্য জায়গায় ক্লাস থাকে তো, তো আমার একটা আছে, যদি চান এটা আমরা প্র্যাকটিক্যালি আমার ওই অ্যাকাউন্ট সেক্টর উপরে করে দেওয়া আছে। ম্যাডাম একটু ক্লাস শেষে এটা করাটা আমাদের ভালো একটু হবে গ্রুপে ম্যাডাম। শেয়ার করেন ম্যাডাম, কোনটা? এই যে শীটটা প্রেজেন্টেশন দিচ্ছেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের এক্সেলেও দরকার প্র্যাকটিক্যাল। হ্যাঁ এক্সেলটা এক্সেলও দরকার। দরকার না? হ্যাঁ আচ্ছা ভালো ওকে। করে শেখানো আচ্ছা দরকার ম্যাডাম। আপনি ম্যাডাম আপনি আগের স্লাইড গুলো কিন্তু আমরা পাই নাই। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি এটা এটা দিয়ে প্র্যাকটিক্যাল এবং আপনার থিওরিটিক্যাল দুইটা একটু বেশি সেশন নিয়ে এদের মানে আসলে এই জিনিসগুলি বেশি ইম্পর্টেন্ট সিনিয়র লেভেলে। এটা এখানে প্রেজেন্টেশনে যারা আছে কাজে এরা লাগবে স্যার। বেশিরভাগই জিএম লেভেল বা সিএফ লেভেলে। হুম 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 ম্যাডাম ওই গতদিন এগুলো একটা লাগার কথা তো। এক্সেল ফাইলের কথা বলছিলাম, গতদিন ওই যে একটা ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল দেখাইছিল। ও ব্ল্যাঙ্কটা ভাইয়া আমি চাচ্ছিলাম যে আপনাদের এটা আমি একদম শেষ করে তারপরে দিই, নাকি এখনই দিয়ে দিব? অসুবিধা আমার না, পরেও দিতে পারেন কিন্তু ওই হ্যাঁ পরেও ম্যাডাম দিতে আগে দিলে আমরা একটু স্টাডি করতে পারবো, আপনার জন্য ম্যাডাম দোয়া করবো ম্যাডাম আমরা। নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করতে পারতাম আর কি। প্রতি ক্লাস শেষেই এক্সেলটা একটু প্রোভাইড করেন, আমরাও ধীরে ধীরে আমরাও রিভিউ করলাম, দেন ইনশাল্লাহ লাস্টের ইনশাল্লাহ। আসলে আসলে কি আমি আপনাকে একটু, আমি একটু ইন্টারাপ্ট করে, আপনাদের এগুলো সবই দিয়ে দেওয়ার নিয়ত আছে আমার, আমি একটু সময় করে বসে এক্সেল গুলা একটু ভালোভাবে আর কি চেক করতে হবে, ওই চেকটা আমি এখনো করি নাই, এবং চেকটা আমি আসলে কাউকে দিয়ে করাই না, আমি নিজে হাতে ছাড়া কাউকে দিয়ে কখনোই চেক করাই না। ম্যাডামকে একটু সময় দেন, ম্যাডামকে একটু সময় হ্যাঁ, দেন। জি আমি সময় দিয়ে ইনশাল্লাহ ওই এক্সেলটা এই করে আমি সামনে আনবো ইনশাল্লাহ। আচ্ছা আপাতত ম্যাডাম আমরা এই রেকর্ডিং ক্লাসগুলো পেলেও আমাদের উপকার হতো, আমরা একটু রিভিউ করলে আমাদের সুন্দর একটা রিভিশন হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এই সিটের সাথে রিভিউ রিভিউ রেকর্ডিং ক্লাস আর কি। বুঝতে পারছি। আচ্ছা পিবি রেশিও, এটাতে আমি আসি, প্রাইস টু বুক রেশিও। প্রাইস টু বুক রেশিও কি বলছেন? প্রাইস টু বুক রেশিও আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে না? প্রথমে লিকুইডিটি রেশিও ওগুলো অনেক সহজ ছিল, আস্তে আস্তে একটু ইসের দিকে যাচ্ছে, এগুলো আসলে জানতে হবে আপনাদের, এই জন্যই না বলা। আমাদের প্রাইভেট কোম্পানিতে এগুলো একটু কম কাজে লাগে, পাবলিক লিমিটেড বা লিস্টেড মাল্টিন্যাশনাল ছাড়া। কোম্পানিতে আপনি যে লাগবে, লিস্টেড জি। আর আপনি যদি মনে করেন মার্কেটে শেয়ার কিনতে চান, তখন এই রেশিও গুলা দিয়ে কাজ করতে হবে। আর এখানে আসলে আমি তো নিয়ে আসছি যে আপনি প্রাইভেট বা লিস্টেড যেখানেই যান না কেন, আপনি যেন মোটামুটি একটা থাকতে না থাকে, থাকে। তাই না, জানা থাকুক আপনি প্রাইভেট, আজকে প্রাইভেটে আছেন, কালকে হয়তো বড় একটা লিস্টেড কোম্পানিতে জবে চলে যেতে পারেন, তখন তো আপনি জানেন, ঠিক আছে যেন অ্যাটলিস্ট মানে জানা থাকলো আর কি, তাই না? আচ্ছা হাই পিই রেশিও, এক্স্যাক্টলি। জি মিনস স্টক ইজ ওভার ভ্যালুড, ওই যে ওই কথাটাই আবার ঘুরে আসছে, স্টক ওভার ভ্যালুড যদি হয়ে যায় তখন এটা অশনি সংকেত, তাই না? প্রাইস আর্নিং গ্রোথ রেশিও, পিই রেশিও ডিভাইডেড বাই, এটা তো বলছে অলরেডি। আচ্ছা প্রাইস টু বুক, এটাও বলছে অলরেডি, দুইটার শেয়ার বেশি আছে। আচ্ছা ডিভিডেন্ড ইল্ড, এটা বলি।
ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই কারেন্ট শেয়ার প্রাইস। এটা একটু খুব গুরুত্বপূর্ণ করে দেখেন, এটা লিস্টেড নন লিস্টেড সবার জন্য একটু খেয়াল করে দেখবেন। কেন দেখবেন সেটা বলছি। কারণ আপনি যেই শেয়ারের মার্কেট প্রাইস, মনে করেন শেয়ারের প্রাইস সে ফর এক্সাম্পল 100 টাকা, বা আর একটু ধরেন 150 ধরেন, কিন্তু আপনি ডিভিডেন্ড পার শেয়ারে দিচ্ছেন মনে করেন 20 টাকা, তাইলে এটা কি হলো, কেমন দাঁড়াইলো, তাই না? পেইজ 5 টাকা ইন ডিভিডেন্ড পার ইয়ার, তাহলে ডিভিডেন্ড ইল্ড কত দাঁড়ালো? 5%। আচ্ছা, এটা কি বলে? এটা হচ্ছে ইনভেস্টরের ইনকাম। ইনভেস্টর আসলে ইনভেস্ট কেন করে? মার্কেটের শেয়ারে ইনভেস্ট করে, সে তো ডিভিডেন্ড খাবে, এই আশাই আসলে ইনভেস্ট করে, অথবা সে বিক্রি করে ক্যাপিটাল গেইন একটা করবে। who want to get paid while they hold a stock, it's like an interest rate for stock। তার মানে কি, এটা যত হাই রেট হবে তত কি ভালো। তাহলে হাই রেট মানে কি, আপনি যদি 5% বলেন তার মানে অল্প, 5 টাকা মাত্র। আপনি যদি বলেন যে না 10%, তার মানে কি আমার 10 টাকা করে দিচ্ছে, গুড। আপনি যদি বলেন 20% আরো ভালো, 50% আরো ভালো, তাই না? জি জি তো জি। ডিভিডেন্ড ডিভিডেন্ড ইল্ডের জন্য আমরা বের করি যে আসলে এই শেয়ারটা তুলনায় আমি কত ডিভিডেন্ড পাচ্ছি। এটা ওই রেশিও গুলাই একটু সামারি টাইপ করে দেওয়া। আচ্ছা, ক্যাশ ফ্লো রেশিও আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি অনেক বিজনেস করলেন, অনেক কি করলেন, ইত্যাদি ইত্যাদি করলেন, কিন্তু ক্যাশ ফ্লো যদি সঠিকভাবে, ক্যাশ ফ্লোর জন্য তো ট্রেজারি ডিপার্টমেন্টও, মানে ট্রেজারি যদিও ব্যাংকের ই করে, তারপরে আলাদা একটা ডিপার্টমেন্টই করে দেওয়া কেন? ক্যাশ ফ্লোটা যদি আপনি সঠিকভাবে ম্যানেজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা লং টার্মে যে সাস্টেইনেবিলিটির জায়গাটায় একটা কোশ্চেন মার্ক আসবে। ক্যাশ ফ্লো রেশিও এইটা ইরা দেখে, ব্যাংক এটা দেখে। কেন দেখে? কারণ ব্যাংকও দেখে, আবার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে দেখে। কোথায় দেখে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ, ওই যে 3টা ভাগে ভাগ করা থাকে। প্রথম ভাগটা যে অপারেটিং অ্যাক্টিভিটিজ, ওই অপারেটিং অ্যাক্টিভিটিজ থেকে আসলে কত টাকা আসতেছে, মানে আপনি কোম্পানির অপারেশন থেকে ক্যাশ ফ্লো নেগেটিভ না পজিটিভ, এটা তো বড় একটা পয়েন্ট। কারণ আপনি যদি কোম্পানির অপারেশন থেকে ক্যাশ ফ্লো নেগেটিভ হয়, তাহলে আপনি সামনে কেমনে চালাবেন? এখন হয়তো লোনের টাকা দিয়ে চালাইতেছেন, এসেট বিক্রি করে চালাইতেছেন, অমুক তমুক করে চালাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনি কিভাবে চালাবেন? একটা বড় পয়েন্ট না এখানে? জি ম্যাডাম। আচ্ছা, শুধু বড় পয়েন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ম্যাডাম। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং ইন্ডিয়ার একটা রিকোয়ারমেন্ট আছে 2027 সাল থেকে হ্যাঁ ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ক্যাশ ফ্লো বেস করার। হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যাশ ফ্লো 27 সাল থেকে অবশ্য আইএফআরএস 18 চলে আসবে, তখন আবার আইএফআরএস 18 আমরা ফলো করব। 3টা পার্টে চলে আসবে ইনশাল্লাহ, তখন আবার আরেক রকম হয়ে যাবে। যাক, ঠিক আছে, কিন্তু ক্যাশ ফ্লো রেশিওটা আমাদের এই কারণে দেখতে হবে যে আপনার ক্যাশ জেনারেটিং এবিলিটি কোম্পানির আছে কিনা। এখন এখানে আসি, ক্যাশ ফ্লো রেশিও, অপারেটিং ক্যাশ ফ্লো রেশিও, এটা আমরা কিভাবে বের করি? নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। মানে সহজ জিনিস, সহজটা বলি। সহজটা হচ্ছে আপনার অপারেশন থেকে যে ক্যাশ ফ্লোটা আসতেছে, এইটা দিয়ে আপনার যে কারেন্ট লাইবিলিটিস আছে সেটাকে আপনি ফিল আপ করতে পারবেন কি পারবেন না। সহজ জিনিস হচ্ছে এটা। এটা যত বেশি, যত আহ, বাড়ানো মানে বেশি হবে, তত কোম্পানির জন্য তো ভালো ভালো। ভালো। আর হ্যাঁ, আর যত নিচের দিকে আসবে তত কোম্পানির জন্য ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। ক্যাশ এটা ফ্লো টু, হ্যাঁ, এটা লিভারেজ রেশিও একে অপরের বিপরীত ম্যাডাম। হুম হুম হুম। এবার আসি ক্যাশ ফ্লো টু সেলস রেশিও। আচ্ছা, সেলস করলে তো হবে না। সেলস আমি বাকিতে করলাম, অনেক বাকিতে করলাম, কিন্তু রিসিভেবলে আমার টাকা আটকে আছে। দেখবেন এই কারণে অনেক জায়গায় এমডি এর সাথে সাথে আমরা এই ধরনের কথা শুনি যে আম, ই মার্কেটে কত টাকা আছে, মানে তারা তো রিসিভেবল বলে না, তারা অনেকে এভাবে বলে যে মার্কেটে কি অবস্থা, মার্কেটে কত টাকা আছে, নিয়ে আসো তো লিস্টটা, এভাবে বলে না? জি ম্যাডাম। আমি জি আমি জি। এই ধরনের কথা শুনি যে মার্কেটে কত পাটের টাকা গাছ কত আছে। টাকা পাবো, নিয়ে আসো লিস্টটা। হ্যাঁ, নিয়ে আসো লিস্টটা। এইটা কিন্তু মার্কেট রেট কত আর এইটা কিন্তু মেজর একটা পয়েন্ট তার জন্য। এখন সে তো আর ওইভাবে বলে না, সে বলে লিস্টটা নিয়ে আসো, আমি মার্কেটের কাছ থেকে কত পাবো। আর আমাদের পয়েন্ট যেটা, আমাদের পয়েন্ট হচ্ছে আমি মার্কেটের যে নেট সেলসটা হচ্ছে তার এগেইনস্টে আমি ক্যাশ ফ্লো কত টাকা পাইছি। ঠিক আছে, এইটা যদি সিগনিফিকেন্ট ভাবে লো হয়, বা এটা যদি লোয়ার হয় তাহলে ভয়ঙ্কর ব্যাপার, আর যদি হাই হয় তাহলে গুড। হাই মানে কি, আপনার ক্যাশ ফ্লো সেলস এর তুলনায় ভালো আছে। ফ্রি ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো মানে হচ্ছে এফসিএফ, এটা আমরা কাউন্ট করি। এটা কেন কাউন্ট করি? কারণ হচ্ছে আমার এখন ক্যাশ ফ্লো দিয়ে মানে কতটুকু
আহ, আছে কি বলে এটাকে, আহ, আমি এই অ্যামাউন্ট কতটুকু এক্সেস আছে যেটা আমি ইউজ করতে পারবো। ফ্রি ক্যাশ ফ্লো বের করার সিস্টেম হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো বের করবেন, তার থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা করছেন এটা বাদ দিবেন, বাদ দিলে ফ্রি ক্যাশ ফ্লো চলে আসবে। এখানে যত হায়ার হয় তত ভালো, ফ্রি ক্যাশ ফ্লো তত ভালো। আচ্ছা, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও এটা আমি ক্যাশ বেসিসে বলছি। ডিভিডেন্ড পে আউট মানে কি, আপনি ক্যাশ বেসিস বলতে বোঝাচ্ছি যে আপনি কত টাকা আসলে ডিভিডেন্ড অলরেডি দিয়ে দিচ্ছেন। তো এইটা হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো মাইনাস অপারেটিং এক্সপেন্ডিচার, যে ক্যাশ ডিভিডেন্ড পে আউট রেশিও। এটা যদি ওভার 100% হয়, the company is paying out more in dividends, then it is bringing as free cash, which is unsustainable long term. কি করছে, excess is paying out more in dividend, then it is bringing as free cash, which is unsustainable long term. খেয়াল করছেন, আমরা অনেকে বলি না, এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা কিন্তু অনেকে কি বলি, রিটেন আর্নিং আছে ডিভিডেন্ড দিয়ে দাও, বলি না এটা? রিটেন আর্নিং আছে, ডিভিডেন্ড ইস্যু করে দাও। রিটেন আর্নিং আছে, প্লাস আছে, আচ্ছা ঠিক আছে ডিভিডেন্ড ইস্যু করে দাও। এটা কিন্তু আমরা অনেকে বলি, অনেক সময় বলি, এই কাজ করিও। কিন্তু এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও ক্যাশ বেসিসে একটা ফান্ডামেন্টাল পয়েন্ট, এবং অনেকেই এই জায়গাটায় ভুল করে চলে যায়। তারা করে কি, রিটেন আর্নিং থাকা মানেই ডিভিডেন্ড দেওয়া যাবে এই হিসেবে তারা দিয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের ক্যাশ ফ্লোর উপরে ইফেক্ট পড়ে যায়। এই কারণে আমাকে দেখতে হবে যে আমার অপারেটিং ক্যাশ ফ্লো কত টাকা আছে, তার থেকে আমি এই বছর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি করছি এটা বাদ দেই। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট আছে সেখান থেকে আমি স্টক ডিভিডেন্ড বা এই ডিভিডেন্ড দিছি কত, দিলে তখন আমি বলতে পারবো যে আমার এটা ডিভিডেন্ড কি এক্সেস পেমেন্ট হয়েছে কিনা। তো ডিভিডেন্ড দেওয়ার আগে এই জিনিসটা দেখতে হবে, তাই না? আচ্ছা, এবার আসি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের সুবিধা অসুবিধা। এটা অলমোস্ট আমরা সবাই এখন বুঝে ফেলছি। লিমিটেশনস গুলো আসলে একটু দেখি, অ্যাডভান্টেজ না নিয়ে, অ্যাডভান্টেজ অনেক আছে, লিমিটেশনস দেখি। লিমিটেশনস হচ্ছে এটা ব্যাকের হিস্ট্রি ডাটা, হিস্ট্রি ডাটার উপর, কোয়ান্টিটেটিভ পুরাটাই হিস্ট্রি ডাটার উপরে না, হিস্ট্রি ডাটার উপরে কিন্তু, নাকি? জি 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 আচ্ছা, আরেকটা মেজর পয়েন্ট, অ্যাকাউন্টিং পলিসির উপর ডিপেন্ড করে। পলিসিগত ভাবে আপনি যদি ডেপ্রিসিয়েশনের রেট চেঞ্জ করে ফেলে দেন, এটা কিন্তু করতে পারেন, এটা এর আগে একটা ক্লাসে বলছিলাম, ডেপ্রিসিয়েশনের রেট চেঞ্জ করে দেন, যেখানে হেভি মেশিনারিজ এর একটা আছে, ওই যে এলপি গ্যাস টেস্ট বা এই ধরনের হেভি মেশিনারি যদি কিছু থাকে, সেখানে হালকা একটা ডেপ্রিসিয়েশনের চেঞ্জের কারণে আপনার অনেক ধরনের অ্যানালাইসিসই চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র ওই একটা ডেপ্রিসিয়েশন রেট চেঞ্জ করার জন্য। এবং এইটা আপনি চাইলে নিজেও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটু দেখতেই পারেন, যাদের এরকম হেভি মেশিনারি কিছু আছে। আরেকটা হচ্ছে পসিবিলিটি অফ উইন্ডো ড্রেসিং, খুবই মেজর পয়েন্ট। এই উইন্ডো ড্রেসিংটা কি কেউ বলতে পারবেন? মানে টেলারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট নাকি? এইটা হচ্ছে উইন্ডো ড্রেসিং। কি উইন্ডো ড্রেসিং হচ্ছে, আপনি ইসের মধ্যে থেকে, ল রেগুলেশনের মধ্যে থেকে আপনি উইন্ডো ড্রেসিং করতেছেন। কেমন ব্যাপারটা আমি বলি। বছর এইটা শেষ হওয়ার আগে, ঠিক 30শে জুন হওয়ার আগে 2-1 দিন আগে আপনি পেয়েবলকে বললেন তোমার টাকা আমি এখন দিব না, 3 দিন পরে দিব, বা জুলাইয়ের 2 তারিখে দিব, জাস্ট 2 দিন পরে দিচ্ছেন। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইফেক্ট কি পড়লো, পেয়েবল আপনার রয়ে গেছে, আপনার ক্যাশ সাইকেল ভালো হচ্ছে, মানে একটা সাইড থেকে আমি বলতেছি, এটা কিন্তু আবার উল্টা সাইড আছে, লাইবিলিটি হাই হয়ে যাচ্ছে। তো একটা সাইড থেকে আমি বলি, আপনার পেয়েবলটা কি হচ্ছে, পেয়েবলটা আপনি পরে কনভার্ট করতেছেন ইন ক্যাশে, কিন্তু বাট টুডে, আফটার টুডে। এই জিনিসটাই হলো, মানে আমি একদম এসে বললাম এইটাকে আসলে উইন্ডো ড্রেসিং বলে। ঘটনা হলো জাস্ট কাট অফ ডেটের এদিক ওদিকে করা। ওই যে ক্যাশ অনেকে, ফ্লোটাকে ধরে রাখা ম্যাডাম, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। মানে সেটা ক্যাশ ফ্লো হতে পারে, মোড হতে পারে, ক্যাশ ফ্লো মোড হতে পারে, রিসিভেবল মোড হতে পারে, সেলস। জাস্ট বলা যে আচ্ছা সব ঠিক আছে, জাস্ট তোমার এই পার্চেজের ইনভয়েসটা আমরা আজকে দিও না, কালকে দিও। মনে করছেন পার্চেস টার্চেস হয়েছে, আপনার মালটা সবই ইয়ে গেছে, জাস্ট কিন্তু ওরে বলতেছেন তুমি ইনভয়েসটা আজকে পাঠাও না, 12টা 5 মিনিটে পাঠাবে। তাহলে কি হবে, তাহলে আপনি 30 তারিখে কাট অফ করে আপনি ওইটা পরের বছরে ফেলে দিচ্ছেন। এইটাই হলো উইন্ডো ড্রেসিং, মেইন ফান্ডামেন্টাল ঘটনা এইটা। তো উইন্ডো ড্রেসিং অনেক সময় করার কারণে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে অনেক ধরনের পরিবর্তন চলে আসে।
আর এটা আসলে অন্য একটা কিছুর জন্য বা করা, এটা তো আপনাদের খুব বেশি আমার মনে হয় লাগবে না, কারণ অ্যাকাউন্টিং প্রফিট ভার্সেস ট্যাক্সেবল ইনকাম এইটা আমরা অনেকে করি না। এই কাজটা আমরা আস্তে আস্তে, আমি চাই আমরা আস্তে আস্তে প্র্যাকটিসে নিয়ে আসি। এই জিনিসটা প্র্যাকটিসে নিয়ে আসলে আমরা যখন প্র্যাকটিসে ফুললি নিয়ে আসতে পারবো, আপনি মোটামুটি ধরে রাখতে পারেন আপনার অনেকগুলো প্রবলেম কমে যাবে। আর যারা এখন প্র্যাকটিস করতেছেন তারা তো ভেরি গুড। এটা হচ্ছে ল রেগুলেশনস অনুযায়ী আপনার যে অ্যাকাউন্টিং প্রফিট, সেইখান থেকে আপনার যে ট্যাক্সেবল ইনকাম মাঝখানে যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের শীটটা আপনার সাথে দিয়ে দাও। আমরা এখন স্ট্রেট কাট যে 27% ধরি, এভাবে না ধরে, মনে করেন ডেপ্রিসিয়েশন রেট যদি আলাদা হয়, ডিসঅ্যালাউ করে অ্যালাউ করলেন, ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স যদি কিছু থাকে। এই কারণে বলি যেটা যেটা হচ্ছে প্রথমে ট্যাক্স প্ল্যানিং করে নেওয়া, যে আমার এন্টারটেইনমেন্ট খাতে আমি কত টাকা খরচ করব, এটার খাতে কত খরচ করব, এই ধরনের একটা প্ল্যানিং করে নেওয়া, করে সেই অনুযায়ী সামনে সামনে আগানো। ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স যেটা, যদি এরকম কিছু থাকে সেটা আপনি আহ কি ডিসঅ্যালাউ করলেন। তারপরে আপনার সিএসআর প্রমোশনের এরকম যদি ডিসঅ্যালাউ ওই স্ল্যাব এক্সেস চলে যায় করলেন, করে আপনার ট্যাক্সেবল ইনকাম নিয়ে এসে সেখান থেকে আপনি ক্যালকুলেশন করে ট্যাক্স নিয়ে আসেন। ওই ক্যালকুলেশনটা ওনাদেরকে সাথে দিয়ে দেন। এটাতে কি হবে, যে এনবিআর যখন আপনার দেখবে যে ক্যালকুলেশনটা সাথে আছে এবং উনি এগুলা করছে, ওনার কাজ আপনি অলরেডি কিছু আগাই দিচ্ছেন, আপনি এগুলো করে দিচ্ছেন, এগুলো তো আসলে করা উচিত আমাদের। তো উনি যখন এটা দেখবে, সে মোটামুটি বুঝতে পারবে যে না, এইটা উনি নলেজেবল, উনি কাজগুলো করছে। তো এটা আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ, আশা করি। এখন আমাদের অনেক হচ্ছে, আসবে আস্তে এখানে আস্তে। একটা জটিলতা আছে ম্যাডাম। জি আছে, এটা জটিলতা হলো আছে। যেটা হলো জটিল। বছরের প্রথমে আমি যে প্ল্যানিংটা করব ওই অনুযায়ী আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এবং আমার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। জি তাহলে জি জি ফিনান্সিয়াল রিপোর্টিং এটা সিন হবে, পাশাপাশি তখন আমরা এটা দেখাই দিতে পারি। জি কিন্তু জি বাস্তবে দেখা যায় যে লেনদেনগুলো অনেক সময় এই বেসিস হয় না। হয় না। জি, এটা হয় না। আমাদের অনেক কিছু কথা এমডি শুনে না। দেখা আমারই এরকম হয়েছে, আমি বলছি একরকম, এমডি করছে আরেক রকম, বলছি যে ক্যাশে ট্রানজাকশন করা যাবে না, দাম করে ক্যাশে ট্রানজাকশন সে করে ফেলছে। এরকম বিভিন্ন ধরনের গন্ডগোল আছে, হয় এরকম। এখন এগুলা থেকে আস্তে আস্তে আমরা মানে দেখেন, আমরা যখন প্রথমে ডিবিসি সিস্টেম আসছিল, হ্যাঁ, তখন কিন্তু কি বলছে, তখন আমাদের এরকম বলছে যে লিস্টেড কোম্পানি ছাড়া তো আর কারোর এজিএম করতে হয় না, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনছি তখন। কিন্তু এখন আসছে কি, এখন কিন্তু কোম্পানি মোরলেস সবাই জানে যে তার একটা এজিএম করতেই হবে, প্রতি বছর একটা এজিএম দেখাতে হবে। তো আমরা আশা করি ইনশাল্লাহ সামনেও আসবে, যে সময়টা আমরা মোটামুটি একটা কমপ্লায়েন্ট, আরো কমপ্লায়েন্টের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এখন আপনারা একটু এই বললেন, ভাইকে বললেন যে এটার যদি এক্সেল ক্লাস চান, তাহলে আমরা এক্সেলটা দেখাইতে পারবো। এক্সেলটা চাইলে আপনারা নিজেরাও করে নিতে পারবেন, মানে নিজেরাও করে নেওয়া কিন্তু পসিবল, বুঝছেন। ম্যাডাম, এক্সেলের চেয়ে আমাদের জরুরি হচ্ছে আপনার এই রেকর্ডিং ক্লাসগুলো। এটা আমরা রিভিউ করলে অনেক কিছু আমাদের সুন্দরভাবে আয়ত্তে আসবে। রেকর্ডিং তো আসলে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। উম, আম, আছে কিছু ব্যাপার স্যাপার, যাই হোক। আর এক্সেলটা একটু ভাইকে জানায়েন, যদি বলেন তাহলে আমরা ওই এক্সেলটা আগাবো সামনে। আর যদি না, মোটামুটি এটা থেকে কাভার হয়ে যায়, আপনারা অনেকে পারতে পারেন, যদি মোটামুটি এটা থেকে এক্সেল কাভার। করা আছে ম্যাডাম, আমরা তো আসলে করি, প্র্যাকটিস করি, বাট হ্যাঁ হ্যাঁ। এই স্লাইড গুলা থাকলে বা ইয়ে থাকলে আর একটু ভালো হয় আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আরো স্লাইড একটা নিয়ে জিনিস দরকার আছে আছে। ম্যাডাম, আমাদের কাছে হয়তো রেশিও অ্যানালাইসিস গুলো আছে কিন্তু বিভিন্ন ভাবে আছে। আপনার এখানে একটা শীটের মধ্যে সবগুলো আছে তো, হুম 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 হুম। এটা একটু গুছানো আছে আর কি। কিন্তু গুছানো। আচ্ছা, বুঝতে পারছি। এখন এই ধরনের প্রেজেন্টেশন কিন্তু আপনাদের দিতে হবে। আপনারা যারা আজকে অডিয়েন্স ছিলেন, পার্টিসিপেন্টস, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা তাহলে তো এটা এরকম বেরোজোর স্লাইড দেওয়া তো। রেডি করেন এবং ইয়া করেন, প্রেজেন্টেশন দেন। তাহলে আপনারাও অসুবিধা একটা নাই, ভালো একজন প্রেজেন্টার দিতে পারবেন। টপিকস থাকলে বা ইয়ে থাকলে আমরা চেষ্টা করবো টপিক তো ইনশাল্লাহ। এটাই, টপিক এটাই, আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনারা আপনার কোম্পানি অ্যানালাইসিস। হোক বা আপনি কোম্পানিটাকে ডিসগাইজ করেন, বা আপনি একটা উম, একটা ছদ্মনাম দিয়ে আপনি একটা ইয়া করেন, জাস্ট ডেটা থাকলে ডেটাগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন আর কি, আপনি আপনার মতো করে আপনি কথা বলবেন। এটা কিন্তু খুব জরুরি, এটাই আপনাদের এখন কিন্তু হোমওয়ার্ক। এখন সবাই এগুলো আবার আরেকটা পয়েন্ট একটু বলি দেখুন। এইরকম মাঝে মধ্যে আবার দেখা যায় যে, মনে করেন একটা কোম্পানির গত বছরের তুলনায় এই বছরে হঠাৎ করে
লিগেল এক্সপেন্স অনেক বেড়ে গেছে। আর লিগেল এক্সপেন্স বেড়ে গেছে, এইটা তখন কোশ্চেন যদি আসে, এটা কোশ্চেন আসার খুব বড় ধরনের একটা পয়েন্ট আছে। এটা অবশ্য নর্মাল গ্রুপ অফ কোম্পানিতে এমডি টেমডি ওরা তো জানে। যদি বাইরের হয়, মানে 2 ভাই বা 3 ভাই, দেখা যায় যে একজন এমডি আর বাকি 2জন এত খোঁজ খবর থাকে না হয়তো, তখন এই কোশ্চেনটা আসে যে এত লিগেল এক্সপেন্স কেন হলো। দেখা যায় যে ওইখানে কোনো কেস ছিল, ওইখানে কোনো ট্যাক্সের কোনো ইস্যু ছিল, ওইখানে কোনো কোম্পানির কোনো ইস্যু ছিল, বা কোম্পানির লর কোনো এমপ্লয়ি কোনো এগেনস্টে কেস করে দিতে, সেটার কোনো ইস্যু ছিল। এই ধরনের জিনিসগুলো তখন আমরা সামনে নিয়ে আসি, যারা এরকম বাইরের থাকে, বাইরের ডিরেক্টর যারা থাকে। ঠিক আছে, আপনারা কিন্তু ভালো মানে করে পড়াশোনা করতে হবে আপনাদের। ম্যাডাম কিছু বলতেছিলেন যে না, ঠিক আছে, তাহলে আজকে, ঠিক আছে, আজকে, এই ইসে যাই। তাহলে আজকে আল্লাহ হাফিজ। আচ্ছা স্যার, আমাদের কি আরেকটা সেশন লাগবে বা আমাদের অন্য কোনো সেশন হবে শীঘ্র? আমরা যদি এখানে আমার কাছে মনে হয় ভাই যারা আছেন, তারা হয়তো নিজেরাই এটা করতে পারবে। আচ্ছা আচ্ছা, যদি পারে তাহলে তো দরকার নাই, তাহলে নেক্সট আমরা অবশ্যই আইএসআইএফআরএস এ চলে যাব। আস্তে আস্তে আমরা এই যে প্রজেক্ট ভ্যালুয়েশন, একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস দেখাবো, তবে ওইটা পরে, হুম, ফিজিবিলিটি অ্যানালাইসিস এখনই আনতে পারবো না। আমরা যদি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এটাই না হয়, তাহলে আমরা সামনে চলে যাব হচ্ছে আইএসআইএফআরএস, ওকে, আইএসআইএফআরএস এবং ট্যাক্স ভেটের ওই পার্ট গুলাই চলে যাবো ইনশাল্লাহ। হুম 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 হুম। ট্যাক্স ব্যাটের মনে হয় একটা বাকি ছিল না জানি কি, একটু একটা অংশ হয়েছে আর। একটা একটা বাকি ছিল যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেটা হুম হুম, মানে হচ্ছে আপনার স্যালারি, ইনকামের স্যালারির, এইটা আমরা আনছি। এরপরে আমাদের এখানে আর যে ক্যালকুলেশন আছে, ওইটা হুম, আসলে আমি এক্সেলে দেখাই, এটা ডাইরেক্ট আচ্ছা একবারে এক্সেলে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা। আর আরেকটা হলো আইএস এর কিছু বেসিক ডেভেলপ হওয়া দরকার, আর দু একটা তো হয়েছে আলহামদুলিল্লাহ, আরো কিছু ক্লাস দরকার। আমরা চাই একেবারে এখানে যারা আছে এরা বাংলাদেশে বসে যাতে কোম্পানিগুলোতে একদম মানসিকভাবে আপনি একটা শান্তি নিয়ে বসতে পারেন চেয়ারে, যে আমি এই যে একটা ফাইন্যান্স অ্যাকাউন্টস নিয়ে বসছি, আমার আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যাভারেজ নলেজ আছে বা একটু হাই লেভেলের নলেজ আছে, অর্থাৎ আপনি চাইলে সিএফওর দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারবেন, অথবা অন্তপক্ষে একজন কনসালটেন্ট হিসাবে বা যে কোনো সময় ফাইন্যান্সিয়াল যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারবেন। এটা খুব সারা ওয়ার্ল্ডে সব জায়গায় দরকার। আর ম্যাডাম যেহেতু ইউএস এর ট্যাক্সের ব্যাপারে এক্সপার্ট, আমরা ওইটার উপরে একটু সেশনের জন্য রিকোয়েস্ট করবো। হ্যাঁ, ম্যাডাম তো দেখলাম আইএসআইএফআরএস বেস সলিউশনে ইউএস ট্যাক্স এর উপর সম্ভবত একটা হ্যাঁ ইয়া হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ, নিচে নিচে দেখলাম ওই দিন। আমি তো দেখছি। তো আমার মনে হয় এগুলো আমাদের দরকার, এগুলো একটু ম্যাডাম একটু নিতে থাকুক। আমি তো অনেক একদিন আগে বলে রাখছি যে আপনি একটু কন্টিনিউ নিতে থাকেন, আমাদের সবার জন্য স্যার, কাজে লাগবে। আমাদের কারণ আইএসআইএফআরএস এর ক্লাসগুলো বেশি দরকার। আর এই ক্লাসগুলো তো আর অন্য কোথাও পাবেন না বাংলাদেশে, আপনারা এইভাবে পাবেন না। ওই যে এরকম ঘরোয়া পরিবেশে আপনাদের সাথে আলোচনা করে বিভিন্ন ধরনের আপনাদের রিকোয়ারমেন্ট শুনে যে আমরা দিচ্ছি এবং আনলিমিটেড, এইটা পাবেন না, এই পরিবেশ পাবেন না ভাই, সিরিয়াসলি বললাম, এটা বাংলাদেশের রেয়ার। ম্যাডাম, ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর উপর একটু আমার মনে হয় এক্সেলে প্র্যাকটিক্যাল একদিন একটা ক্লাস নিলে আরো মানে বেটার হইতো আর কি, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমার মনে হয় ম্যাডাম নেক্সট একটা সেশন মনে হয় এক্সেল একটু দেখাই দিলে ভালো হয়, যদি সম্ভব হয় আপনি একটু দেখেন। কারণ এই অ্যানালাইসিসটা আসলে সবকিছুর মানে শেষ জায়গা আর কি, সমস্ত ফাইন্যান্সিয়াল বিষয়ের এটা একটা বড় ইস্যু আর কি। আর মনে হয় ম্যাডাম, নির্যাস। হ্যাঁ, নির্যাসটা যদি নেক্সট আরেকটা সেশন নেয়, তাহলে এইটা হইতে পারে। যদি এটা মনে হয় যে এটা অল্প সময় শেষ হয়ে গেছে আধা ঘন্টায়, তাহলে আহ ওই যে ট্যাক্সের একটু বাকি আছে বা অন্য কিছু যদি এটার সাথে অ্যাড করা যায়, দেখি আমি ম্যাডামের সাথে আলাপ করবো না, অসুবিধা নেই। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই নাকি? আসসালামু আলাইকুম। ওকে। গুড নাইট। ভাই, আমাদের প্রেজেন্টেশনটা কিভাবে হবে এটা নিয়ে যদি একটু বলতেন। ওই প্রেজেন্টেশনটা এই যে ম্যাডাম যেভাবে দিয়েছে জাস্ট এক্স্যাক্টলি এরকমই, কিন্তু আপনারটা হবে অল্প সময়ের জন্য, শর্ট টাইমের মধ্যে হাইলাইট করবেন। ম্যাডাম যেমন অনেক ইলাবোরেট করছে, আপনার থেকে কোশ্চেন নিচে ও আনসার দিছে এই ধরনের, আর আপনার কোশ্চেন আনসার কিছু নাই, জাস্ট ইউ উইল হাইলাইটেড সাম, ইউ উইল হাইলাইট সাম ইস্যুস, এই যে সবগুলো না, ওইগুলোই কি আপনি একটু লম্বা না করে শর্ট ব্রিফ আর কি
এক্সপ্লেন করবেন। এটা হইতে পারে ম্যাথের মধ্যে রেশিওগুলো আধা ঘন্টা 10 ডিকশনারি মিনিট, পার্ট আছে 5টা মিনিট আর কি কিছু 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। স্লাইড বানিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ, স্লাইড সিলেক্ট ঠিক আছে, বানিয়ে করবেন, অসুবিধা। সিলেক্ট তো আর অসুবিধা বেশি নেই। কিছু না, আপনাদের এস্টিমেট তো আছেই। ওটাকে জাস্ট আপনি এখন তো শেখা দরকার, একটু আরেকটু স্মার্ট হইলে আপনি এখন এআই টাই দিয়ে ইয়ে করা যায়। ইভেন আমি বলে দিলাম না চ্যাট জিপিটি তে যান, বলে দিলেই ওরা করে দিবে। আপনি বলবেন আমাকে না 10টা অসুবিধা নেই, আমরা করছি তো। আমরা হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি তো আমাদের সবসময় করা লাগে, প্রতি কোর্সের পরেই করতে হয়েছে। রাইট রাইট রাইট, এগুলো করেন। এই স্লাইড রেডি করেন, প্রেজেন্টেশন দেন, না হয় কিন্তু কি আরো ওই সিএমএ কোয়ালিফাইড হবেন না আপনারা, আগে বলে রাখি। না, এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেন না, বাট আমরা করব। না, বাধ্যতামূলক। আমাদের আরে সমস্যা আবার বলে থাকবে না। বাধ্যতামূলক করেন না, বাধ্যতামূলক। আবার প্যাস লাগাই আচ্ছা দিন, ঠিক আছে। এটা বাধ্যতামূলক। ইংলিশ বাধ্যতামূলক, আইটি বাধ্যতামূলক, প্রেজেন্টেশন বাধ্যতামূলক, এআই ইউজ করা বাধ্যতামূলক, ইভেন আপনার কথা বলা এবং অ্যানালাইসিস করা এগুলো বাধ্যতামূলক। আপনি 2 লাখ টাকা স্যালারি নিতে চান, সবসময় স্বপ্ন দেখেন, কিন্তু কাজ করতে চান না, এটা খুব দুঃখজনক। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা আসলে ক্লাস করতেছি, কেউ কাউকে ওইভাবে চিনি না। যদি আমাদের একটা মানে সবার যদি কন্ট্যাক্ট নাম্বার এবং গ্রুপে আজকে গ্রুপে দিয়ে দেন, আজকে সবাই গ্রুপে দিয়ে দেন। যেটা গ্রুপে থাকে সেটা আমাদের জন্য মনে বেটার হয়, সবার জন্যই ভালো। আজকে সবাইকে বলে দিলাম একটু গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। ওকে, আমরা তো নিজেরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, কানাডিয়া সিএমএ। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, ওটা খুলতে পারেন, খুলতে আপনার পারি। যেটা আছে ওটার মধ্যে দিয়ে দিতে পারেন, দিয়ে দেন, অসুবিধা নেই। রাইট ভাই আমি তো আপনার আমার একটু করেন, আমি আমার কার্ডটা আপনাকে পাঠিয়ে দিব না ওনাদেরকে, আপনি আমার কার্ডটা একটু আপনাদের গ্রুপে দিয়ে দিন, তাহলে আমরা আচ্ছা আচ্ছা, বরং আর আপনি চাইলে ম্যাডাম আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে ফেলতে পারি, আপনি যদি কোনো চান আর কি, আপনার যদি সমস্যা না থাকে। এখন আপনি আর যদি আপনি বললে অসুবিধা নাই, আপনি শেয়ার করবেন আমাকে, আমি দিয়ে দেবো, সেটাও পারে। মানে এটা আপনি যেটা ভালো মনে হয়। আমি অনেক সময় ফ্যাকাল্টিদের অনেকে গ্রুপে দিয়ে দিই, থাকে পরে গ্রুপ থেকে এরা নোটিস টোটিস করে। অসুবিধা নেই, তাহলে ম্যাডাম আমাকে যদি দিয়ে দেয় আমি আপনাদের শেয়ার করে দিব। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। তো